এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওইখানে কি করো আপা? কার সাথে কথা বলো? লাফিয়ে উঠল পায়রা। পিয়াসা কি শুনে ফেলেছে তার কথা? যদি মাকে বলে দেয়। নিজেকে স্থির করলো পায়রা। সে ইফাতের সঙ্গে এমন কিছু নিয়ে কথা বলেনি যে পিয়াসা জানিয়ে দিবে মাকে। অপর পাশ থেকে ইফাত উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে পায়রা? পিপাসা জেগে গেছে, এখন রাখছি, কথা বলা যাবে না। কথাটা শেষ করতেই কল কেটে বিছানায় গেল পায়রা। বোনের উদ্দেশ্যে বলল, আজকের চাঁদটা না খুব সুন্দর, হঠাৎ করেই ঘুম ভেঙে গিয়েছিল, তাই জানালার ধারে গিয়ে একটু দাঁড়ালাম। পিয়াসা শুনলো কি শুনলো না বোঝা গেল না। চোখ জোড়া আবারও বন্ধ হয়ে গেছে তার, হয়তো তলিয়ে গেছে গভীর ঘুমে। পায়রাও পাশ বালিশে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। ইফাত দম ছাড়ল। যা একটু কথা বলার সুযোগ পেয়েছিল তাও ভেস্তে দিল পিচ্চিটা। জীবনে এমন সারাসারি থাকা সত্যি বিপজ্জনক। রোজকার মতন পায়রা চলে গেছে কলেজে। নাস্তা করে তৈরি হয়ে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার জন্য ঘর থেকে বের হন ফয়সাল ইসলাম। বাড়ির উঠোনে নেওয়াজ মির্জাকে দেখতেই অবাক হলেন। ভুল দেখছেন না তো তিনি? কিছু বলার জন্য উদ্গ্রীব হতেই তৎক্ষণাৎ নেওয়াজ মির্জা ওনাকে থামিয়ে দিয়ে বললেন, জমি নিয়ে আজ আর কথা কমো না, বাড়ির বাইরে আইসি, অন্য ব্যাপারে কথা কইয়াল। অন্য ব্যাপার? হ, অতিথিটা কি বাইরেই দাঁড় করাইয়া রাখবেন? ভেতরে আসুন। নেওয়াজ মির্জাকে নিয়ে বসার ঘরে গিয়ে বসলেন ফয়সাল ইসলাম। স্ত্রীকে চা দিতে বললেন। আশেপাশে তাকিয়ে নেওয়াজ মির্জা প্রশ্ন করলেন, মায়েরা কই আপনার? বড় মেয়ে কলেজে, আর ছোটটা স্কুলে গেছে। বাবা ভালো। তা বড় মাইয়া তো ভালোই ডাওর হইয়া গেছে, বিয়া দেওয়ার উপযুক্ত বয়স। ব্রু কোচকে তাকিয়ে রইলেন ফয়সাল ইসলাম। হঠাৎ পায়রার ব্যাপারে কেন কথা বলছেন উনি? নেওয়াজ মির্জা আবারও হাসলেন, বললেন, পুলিশের কাছে গিয়াও কাম না হওয়ার এখন নিজের মায়ারে আমার পোলার পিছনে লেলাইয়া দিস মাস্টার। অত্যাধিক আশ্চর্য হলেন তিনি। লোকটা কি যাতা বলছেন? চা নিয়ে দরজার কাছে আসতেই শিখার পা থমকে গেল কথাটা শুনে। নেওয়াজ মির্জার মুখশ্রী মুহূর্তেই কঠিন হয়ে গেল। ফয়সাল ইসলাম বললেন, আমার মেয়ের নামে একদম বাজে কথা বলবেন না। আপনার দঙ্গ আমার সঙ্গে, এসবের মাঝখানে আমার মেয়েকে আনবেন না। আমি খারাপ হইতে পারি, কিন্তু তাই বললা তোমার পরিবারের ক্ষতি করার চিন্তা ভাবনা কখনো আমার মাথায় আসে নাই। তোমার মাইয়াই আমার ছোট পোলারে বশ করছে, তার লাগে জামাইয়া প্রেরম করতেছে। আশ্চর্যান্বিত কণ্ঠে ফয়সাল বলে উঠলেন, কি পায়রা প্রেম করে ইফাতের সঙ্গে? হ, পোলার আর তর সইতেছে না। লাজ লজ্জা ভুইলা আমার কাছে কইছে ওই বিয়া করব, তোমার মাইয়ারে বিয়া করব। শুই না রাইকো মাস্টার, মাইয়া গেলেও তোর লগে আমি আত্মীয়তার সম্পর্ক করুম না। মাইয়ারে সামলাও, বোঝাও, পরে দরকার হইলে লাগাম টানো। আমার পোলালে আমি বড় ঘরে বিয়া দিমু। মায়াও ঠিক করে আছে, তোমার মায়া জাতি এর মাঝখানে না আইয়া কয়া দিলাম, নইলে একটা খোনাখনি কিন্তু হইয়া যাইমু। ফয়সাল ইসলাম বাকরুদ্ধ হয়ে বসে রইলেন চুপটি করে। শিখা এখনো দরজায় দাঁড়িয়ে একই শুনলেন। মেয়ে সম্পর্কে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ওনার মেয়ে তো মোটেও এমন নয়। তাহলে? নেওয়াজ মির্জা উঠে দাঁড়ালেন, তীর্যক হেসে বললেন, আসি তাইলে, পোলার বিয়ের প্রথম কার্ডটা তুমিই পড়বা। বৌমাইয়া লইয়া আইসা পইল, খাতির যত্নের ত্রুটি হইব না। সোজা হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেলেন নেওয়াজ মির্জা। শিখা ভেতরে এলেন, ঢপ করে বসে পড়লেন সোফায়। ফয়সাল ইসলাম এখনো নিশ্চুপ। শিখা ঠোক গিলে স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন, স্কুলে যাবে না? কথা বললেন না। ফয়সাল ইসলাম বসা থেকে উঠে ঘরে চলে গেলেন। চেয়ারম্যানের পরিবারের সকলে ফিরে গেছে শহরের বাড়িতে, কিন্তু চেয়ারম্যানের কিছু দরকারি কাজ থাকায় এখনও রয়ে গেছেন গ্রামে। তবে কাজ শেষ হলে আগামীকাল সকালেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নেওয়াজ মির্জা ফয়সাল ইসলামের বাড়ি থেকে বের হয়ে সোজা চেয়ারম্যানের বাড়িতে উপস্থিত হয়েছেন। ওনাকে দেখে তোফায়েল খুশি হলেন, আনন্দিত কণ্ঠে বললেন, আরে মির্জা সাহেব যে, তা সকাল সকাল গরিবের বাড়িতে যে? নেওয়াজ মির্জা মুখে এখনো কাঠিন্যতা বিরাজ করছে। সোফায় বসে কোনো ভনিতা ছাড়াই বলে উঠলেন, তুমি সেই দিন যেই প্রস্তাব দিছিলা হেডাই আমি রাজি। তোমার মায়ারে আমি মির্জা বাড়ির ছোট পুত্রবধূ বানাইয়া লইয়া যাইতে চাই, বিয়ার আয়োজন করো।
মনটা উৎফুল্ল হয়ে উঠল তোফায়েলের, ঠোঁট জোড়া প্রসারিত করে বললেন, এ তো অতি উত্তম সংবাদ। এই মতি মিষ্টি লয়াই, বিয়ারে মিষ্টি মুখ করাই। হাত উঠিয়ে বাধা দিলেন নেওয়াজ মির্জা। বললেন, এখন মিষ্টি খামো না, বিয়াটা হোক, তারপর না হয় মিষ্টি মুখ করা যাইব। এত তাড়াতাড়ি সম্ভব বিয়ার ব্যবস্থা করো, পারলে এই সপ্তাহে। কোনো সমস্যা মির্জা? এত চিন্তিত কেন? কোনো সমস্যা নাই, যা কইলাম করো, খুব শীঘ্রই দেখা হইব। আজ চললাম। দ্রুত স্থান ত্যাগ করলেন তিনি। নেওয়াজ মির্জার এমন ব্যবহারে বেশ অবাক হলেন তোফায়েল। কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে স্বাভাবিক করে ফোন লাগালেন বাড়িতে। সুসংবাদটা তো দিতেই হবে। ঠিক সময়ে বাড়ি ফিরল পায়রা। বাড়ির পরিবেশ আজ খুবই শান্ত। চুপচাপ ঘরে গিয়ে পোশাক বদলালো সে। গোসল সেরে খাবার টেবিলে উপস্থিত হলেও আজ আর টেবিলে খাবার বাড়া নেই। বাবাও আজ বাড়িতে, অথচ এমন সময় বাবাকে বাড়িতে দেখা যায় না তেমন। কিছু হয়েছে কারো? এত শান্ত পরিবেশ কেন চারিদিকে? কোনো ঝড় আসার আগে যেমন সব কিছু চুপচাপ শান্তশিষ্ট থাকে, বর্তমানে বাড়ির পরিবেশটাও ঠিক তেমনই। হঠাৎ বসার ঘর থেকে মায়ের তীক্ষ্ণ কণ্ঠস্বর হতে ডাক এলো, পায়রা, এইদিকে আয়। মায়ের ডাকে পায়রা চলে এলো বসার ঘরে। খাওয়া আর হলো না তার। বাবা মা দুজনেই উপস্থিত সেখানে, অথচ বাড়িতে প্রবেশ করে কাউকেই সেখানে দেখতে পায়নি পায়রা। সোফায় গিয়ে বসলো সে, হাস্যোজ্জ্বল মুখে বলল, হ্যাঁ বলো। ফয়সাল ইসলাম শান্ত দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকালেন, গম্ভীর কণ্ঠে বললেন, যা জিজ্ঞেস করবো তার সত্য সত্য উত্তর দিবে। ঠিক আছে বাবা। ইফাত মির্জাকে চেনো? চমকায় পায়রা। ইফাতের কথা কেন জিজ্ঞেস করছে বাবা? শিখা বেগম মেয়ের উদ্দেশ্যে ধমকে বলে উঠলেন, কি হলো, জবাব দিচ্ছিস না কেন? ভয় লাফিয়ে উঠে সে। সচরাচর মা তো এমনভাবে কথা বলেন না, তাহলে আজ কি হলো ওনার? কণ্ঠে কেন এত রাগ, ক্ষোভ, তেজ? পায়রা নিম্নস্বরে উপর নিচ মাথা নাড়ালো। অর্থাৎ সে চেনে ইফাত মির্জাকে। ছোট টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি গিললেন ফয়সাল ইসলাম। আবারও প্রশ্ন করলেন, কি সম্পর্ক তোদের মধ্যে? প্রশ্নটা কর্ণগোচর হতেই পায়রার মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে। পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বাবাকে কিছু টের পেয়ে গেছেন। পায়রায় তো এমন কিছুই করেনি যাতে ওনার সন্দেহ হওয়ার কথা। তাহলে আচমকা এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। শিখা বেগম বসা থেকে উঠে এসে সজোরে মেয়ের গালে থাপ্পড় বসালেন। এমন ঘটনায় পায়রা হতভম্ব। চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি। গাল দুটো গরম হয়ে গেছে, রক্তিম বর্ণ ধারণ করলো মুহূর্তেই। চমকিত দৃষ্টিতে মায়ের দিকে তাকালেও শেষ যেদিন সে মায়ের হাতে মার খেয়েছিল তখন সে ক্লাস 6-এ পড়ে। অর্ধবার্ষিক পরীক্ষায় অঙ্কে ফেল করায় সেদিন মা তাকে খুব মেরেছিল। তারপর আর কখনোই পায়রা ফেল করেনি। তাহলে আজ মা মারল কেন? স্ত্রীর এমন কাণ্ডে ফয়সাল ইসলামও চমকালেন। কিছুক্ষণ নীরবতার পর কড়া গলায় বললেন, এটা কি করলে শিখা? এত বড় মেয়ের গায়ে হাত উঠালে? শিখা বেগমের চোখ মুখে এখনো রাগ স্পষ্ট। মনে হচ্ছে এখনই আগুন বের হবে সে চোখ দিয়ে, ভস্ম করে দেবেন সবাইকে। রাগ মিশ্রিত কণ্ঠে উত্তরে বললেন, তোর চোখে ও বড় হতে পারে, কিন্তু আমার চোখে ও এখনো ছোট। অপরাধ করলে মার তো খেতেই হবে। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন ফয়সাল ইসলাম। বললেন, শান্ত হও, এই বয়সটা ভুল করার বয়স। ছেলেমেয়েরা তো এই বয়সে ভুল করে। বাবা মা হিসেবে আমাদের উচিত সন্তানকে বোঝানো। আমি তো ওর সঙ্গে কথা বলছি। স্বামীর নির্দেশে চুপচাপ গিয়ে পূর্বের স্থানে বসে পড়লেন তিনি। পায়রা কাছে ফুপিয়ে ফুপিয়ে। থাপ্পড়টা বেশ জোরে লেগেছে। গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। বড্ড কষ্ট হচ্ছে, সাথে হচ্ছে লজ্জা। ফয়সাল ইসলাম মেয়ের পাশে এসে বসলেন, মাথায় হাত রেখে বললেন, কেঁদো না মা। মা মারলে কি কাঁদতে হয়? মির্জাবাড়ির মানুষেরা যে একদম ভালো না মা। ওরা ভালোবাসতে জানে না। ওরা অন্যের ভালোবাসা পাওয়ার যোগ্য না। ওরা শুধু অন্যকে ঠকাতে জানে, মারতে জানে। কান্নাজড়িত কণ্ঠে পায়রা বলে উঠল, ইফাত খারাপ না বাবা। মেয়ের কথায় তেতে উঠলেন শিখা। ঝাঁঝালো বললেন, দেখেছো দেখেছো তুমি কত দূর পর্যন্ত চলে গেছে ও? সঠিক মানুষ চেনার বয়স হয়েছে ওর। আমাদের ভালো মন্দ শেখায়, মানুষ চেনায়। আমি বলছি তো কথা। শিখা থামলেন। ফয়সাল ইসলাম নরম কণ্ঠে বললেন, মানছি ইফাত ছেলেটা যথেষ্ট ভালো। তার ব্যবহার চালচলন সব ভালো। মানুষকে সম্মান করতেও জানে। কিন্তু ওর শরীরে হচ্ছে মির্জাবাড়ির রক্ত বইছে মা। ওর বাপ ভাই একটু ভালো না, এমনকি ওদের পূর্বপুরুষরাও কেউ ভালো ছিল না। অমন ছেলের সঙ্গে সম্পর্ক করা মানে নিজের হাতে নিজের জীবন নষ্ট করা। এই যে আমাদের বাড়িটা এখনো তৈরি হয়নি, কেন হয়নি জানিস? ইফাতের বাপ ভাইয়ের জন্য। ওরাই বারবার বাধা দিচ্ছে আমার। তুই এখনো ছোট মা, তোর বয়স অল্প। এই বয়সটা হচ্ছে একদম ফানুসের মতো, কোনো বাস বিচার না করে উঠতে থাকে। এই বয়সে সবকিছু রঙিন লাগে,
এই বয়সটা ভুলের বয়স। মানুষ এই বয়সে অনেক বড় ভুল করে। আজ যাকে তোর কাছে ভালো লাগছে, যাকে পেয়ে গেলে জীবন সার্থক হবে মনে হচ্ছে, বছর 2-1 পর দেখবি তাকে আর ভালো লাগছে না। তখন নিজের পছন্দ নিয়ে নিজের ঠাট্টা করতে মন চাইবে। তাই বলছি, যাই করিস ভেবে করিস, আবেগের বশে নিজের ক্ষতি করিস না। বাবার প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনল পায়রা। বলল, ইফাত আমায় অনেক ভালোবাসে বাবা। অনেক আগেই তিনি আমায় জানিয়েছেন ওনার মনের কথা। কিন্তু বিশ্বাস করো বাবা, তোমাদের অপমানিত হতে হবে অথবা তোমাদের সম্মান যাবে এমন কিছুই আমি করিনি। আমি শুধু ওনাকে বলেছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে, তোমাদের কাছে প্রস্তাব পাঠাতে। তোমরা যা সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নিতাম। বিশ্বাস করো, আমি প্রেম করিনি ওনার সঙ্গে। আমার মায়ের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি আমার পায়রা মা এমন কিছুই করবে না যাতে তার বাবা মা কষ্ট পায়। তাহলে মা আমায় মারলো কেন? বুক কেঁপে উঠল শিখা বেগমের। সবটা না জেনেই রাগের মাথায় হাত তুলে ফেলেছেন মেয়ের উপর। খুব আফসোস হচ্ছে এই মুহূর্তে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। মেয়েটা যে অনেক কষ্ট পাচ্ছে তা তার কণ্ঠস্বর শুনে বোঝা যায়। পায়রা কোনো দিকে না তাকিয়ে বসা থেকে উঠেই দৌড়ে চলে গেল ঘরে। শব্দ করে আটকে দিল দরজা। আজ 3 দিন হলো পায়রার কোনো খবর নেই, মোবাইলও বন্ধ। ইফাত বেশ কয়েকবার তার নাম্বারে কল করেছিল, কিন্তু বারবার সেই একই কথা বলছে, মোবাইল সুইচ অফ। এই 3 দিন যে পায়রা কলেজেও যায়নি ইফাত তা নিশ্চিত, কারণ কলেজে গেলে তো সে ঠিকই দেখতে পেত। আচ্ছা, হঠাৎ কি হয়েছে মেয়েটার? কোথায় হারিয়ে গেল সে? বিয়ের বিষয়েও বাবার থেকে আশানুরূপ কোনো উত্তর পায়নি ইফাত। অস্বস্তি হচ্ছে খুব। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে তার। এই 3 দিন খুব যন্ত্রণায় ভুগতে হয়েছে ইফাতকে, যা কেউ টের পায়নি। মনে হচ্ছে 1000 বছর ধরে সে তার মায়াবতীকে দেখে না। মেয়েটা না চোখের তৃষ্ণা। গোসল শেষে রোদে কাপড় মেলে বিছানায় এসে বসেছে পায়রা। মায়ের উপর তার অভিমান জমেছে, সেই অভিমান এখনও কমেনি। কলেজে কোচিংয়েও যায়নি। 3 দিন হলো রাগের মাথায় মোবাইল মেঝেতে ছুঁড়ে মারায় মোবাইল বন্ধ হয়েছিল এতদিন। চুল থেকে এখনো চুইয়ে চুইয়ে পানি পড়ছে, সেদিকে খেয়াল নেই তার। গোসল সেরে ঠিক মতো মাথাটাও মোছেনি। বন্ধ মোবাইলটা অন করে চার্জে বসালো, তেমন কিছু হয়নি মোবাইলে, শুধুমাত্র স্ক্রিনে কিছুটা ফেটে গেছে। চার্জে বসিয়ে মোবাইল চেক করতে লাগলো পায়রা। অনেকগুলো মেসেজের নোটিফিকেশন দেখা যাচ্ছে। কল লিস্টে ঢুকতেই চমকালো, প্রায় 100-র উপরে কল এসেছে ইফাতের নাম্বার থেকে। সঙ্গে সঙ্গে মায়ের থাপ্পড়ের কথাটা মনে পড়ে গেল। এই লোকটার কারণেই তো পায়রাকে মার খেতে হয়েছে। তৎক্ষণাৎ পায়রা সিদ্ধান্ত নিল ইফাত নামক পুরুষটির সঙ্গে সে কিছুতেই কথা বলবে না। দরকার হলে ভুলে যাবে এই ছেলেটাকে। কোচিং থেকে এবং বান্ধবীর নাম্বার থেকেও কল এসেছে বেশ কয়েকটা। পায়রা আবারও এসে বসলো বিছানায়। চোখ এখনো ফোলা, মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। মোবাইল আবারও বেজে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গেল পায়রা। পরিচিত নাম্বারটা দেখতেই কল কেটে দিয়ে মোবাইল সাইলেন্ট করে দিল। তৎক্ষণাৎ মেসেজ এলো, তুমি কোথায় পায়রা? ফোন ধরছো না কেন? পায়রা রিপ্লাই দিল না। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল মোবাইলের পানে। মিনিট যেতে না যেতেই আবারও মেসেজ, বাড়ির পেছনের দিকে একবার আসবে? অনেকক্ষণ যাবৎ আমি অপেক্ষা করছি তোমাকে এক পলক দেখার জন্য। আসবে কবুতর। জানালা দিয়ে বাহিরে তাকায় পায়রা। রোদের প্রখর তেজ। ফ্যানের নিচে বসেও সে প্রচুর ঘামছে। এই ভর দুপুরে কেউ রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে? লোকটা কি সত্যিই পাগল? পরনের ওড়না মাথা সহ ভালো করে গায়ে জড়িয়ে নিল পায়রা। মা গোসল করতে গেছে, পিয়াসা এখনো স্কুলে, বাবাও স্কুলে। দরজা ভিড়িয়ে বাড়ির পেছনের দিকে গিয়ে দাঁড়ালো সে। এদিকটা তেমন কেউ আসা যাওয়া করে না। অপ্রয়োজনীয় গাছগাছালিতে চারিদিকে ভরা, কেউ পরিষ্কারও করে না। পেছন থেকে এক মায়া মিশ্রিত কণ্ঠ থেকে নিষ্কৃত হলো, আমি এখানে। দ্রুত পেছন ফিরে তাকালো পায়রা। চমকে গেল। ইফাতের চেহারায় মলিনতা ভর করেছে, চোখজোড়া রক্তিম বর্ণ ধারণ করে আছে। হুট করেই পায়রার মাথায় একটা কথা ঘুরপাক খেতে লাগলো। লোকটা কি কিছু খেয়েছে? এমন লাগছে কেন দেখতে? দ্রুত আশেপাশে তাকালো। যথেষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ালো ইফাতের থেকে। ওসব ছাইপাশ খেলে কারোরই মাথা ঠিক থাকে না। ইফাতেরও যদিও মাথা ঠিক না থাকে, যদি কিছু করতে আসে সেক্ষেত্রে দৌড়ে পালানোর জন্য মনস্থির করলো পায়রা। ইফাত নিষ্পলক তাকিয়ে আছে পায়রার দিকে। তার ছটফটানি দেখছে মনোযোগ সহকারে। হুট করে বলে উঠল, আমায় ভয় পাচ্ছ? পালানোর ফোন দিয়ে আসছো? পায়রা চমকায়। ছেলেটা বুঝলো কি করে তার মনের কথা। ইফাত জড়ানো কণ্ঠে পুনরায় বলল, কিছু করার হলে তো আগেই করতে পারতাম, কিন্তু করেছি কি? কম সুযোগ তো ছিল না। নড়চড় থেমে যায় পায়রার। সত্যিই তো করার কিছু হলে ইফাত আগেই করতে পারত, কিন্তু আজ পর্যন্ত পায়রার হাতটাও ধরেনি সে। গাঢ় দৃষ্টিতে তাকায় সামনের পুরুষটির দিকে। ঠোঁটে তার তাচ্ছিল্যের হাসি। কষ্ট পায় পায়রা, চোখ ঝাপসা হয়ে আসে। এই যেন বর্ষণ হবে। ইফাত আশ্বস্ত করে বলল, ভয় পেও না, অধিকার ছাড়া আমি তোমার ধারের কাছেও যাব না।
কথাটা বলতে যে তার অনেক কষ্ট হয়েছে ঠাওর করতে পারলো পায়রা। সব রাগ পরিণত হলো ঠান্ডা পানিতে। ভেতরে এক সূক্ষ্ম শূন্যতা অনুভব করলো। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। ভেতরটা অনলে ছাড়খাড় হয়ে যাচ্ছে সামনের মানবটাকে দেখে। তোমার মোবাইল বন্ধ ছিল কেন? কলেজে যাও না কেন? তুমি কি অসুস্থ? কি হয়েছে? ইফাতের উত্তেজিত কণ্ঠের প্রশ্ন। সেদিনই কথা মনে পড়তেই আর নিজেকে ধরে রাখতে পারল না। পায়রা ফুপিয়ে কেঁদে উঠল। বিস্মিত চোখে তাকালো ইফাত। এই প্রথম সে পায়রাকে কাঁদতে দেখছে। মাথায় চক্কর দিয়ে উঠল, বুকে ব্যথা অনুভব হচ্ছে, ঠোঁটজোড়া শুকিয়ে গেছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল ইফাত। উত্তেজিত উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কাঁদছো কেন পায়রা? কেঁদো না। পায়রার কান্না বন্ধ হলো না। ইফাত আবারও বলল, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না সোনা, দম বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ থামাও কান্না। মুখ তুলে তাকালো পায়রা। দু চোখে তার অশ্রু। বুকটা ধক করে উঠল ইফাতের। দু পা এগিয়ে যেতেই পিছিয়ে গেল পায়রা। কি কঠিন পরিস্থিতি। প্রিয়তম অশ্রু বিসর্জন দিচ্ছে, অথচ ইফাত তাকে জড়িয়ে ধরতে পারছে না চোখের অশ্রুগুলো যত্ন সহকারে মুছে দিতে। নিজেকে নিজের কাছে পাগল পাগল মনে হচ্ছে। জিজ্ঞেস করলো, আমি কোনো অন্যায় করেছি? পায়রা কান্নাজড়িত কণ্ঠে উত্তরে বলল, আপনার জন্য মা আমার গায়ে হাত তুলেছে। ইফাত চমকায়, চমকিত কণ্ঠে শুধায়, আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। আপনার বাবা আমাদের বাড়িতে এসে আমার বাবাকে অপমান করেছে। বলেছেন আমি নাকি আপনার সঙ্গে প্রেম করি, তাই মা আমায় মেরেছে। সব কিছুর জন্য আপনি দায়ী, আর কখনো আমার সামনে আসবেন না। আমার বাবার সঙ্গে আপনার বাবার শত্রুতা আছে, তাই বাবা বলে দিয়েছে শত্রুর ঘরে মেয়ে বিয়ে দেবে না। শত্রুতা? কিসের শত্রুতা? আপনার বাবা আমাদের জমি দখল করতে চাইছে, বাড়ি বানানোর কাজে বাধা দিয়েছেন। এই নিয়েই তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়েছে। তাই বাবা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মির্জাবাড়ির সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্কে জড়াবেন না এবং মেয়েকেও বিয়ে দেবেন না। আমি আমার বাবার বিরুদ্ধে যেতে পারবো না। মা আপনার সঙ্গে কথা বলতে, যোগাযোগ রাখতে নিষেধ করেছেন। আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আসি। আর এক মুহূর্ত দাঁড়ালো না পায়রা। দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে ইফাতের। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। তার বাবা এত বড় একটা অন্যায় কাজ করেছে, অথচ সে সন্তান হয়ে সেসব বিষয়ে কিছুই জানে না। বাবাকে তো সে তার অনুভূতির কথা জানিয়েছে, তারপরেও কিভাবে এমনটা করতে পারলেন তিনি? আমি কইছিলাম না আব্বা, ইরার পালানোর পিছনে আফাস উদ্দিনের পোলার হাত আছে। বিছানা ভর্তি ফাইল এবং কাগজপত্র। নেওয়াজ মির্জা মনোযোগ সহকারে সেই কাগজপত্রগুলো ঘাটাঘাটি করছেন। ছেলের কথায় ভ্রু জোড়া কিঞ্চিত কুঁচকে শুধালেন, পরে তো তোরই কইলি বাড়ির কারোর হাত আছে। আফাজউদ্দিন নাকি নির্দোষ? আমি কই নাই আব্বা, রিপাত কইছিল। এখন কি হয়েছে হেডা ক। আফাস উদ্দিন আর তার বউ গ্রামে নাই, পোটলা পুটলি বান্দা গেছে গা। একবারের আশেপাশের মানুষের কাছ থাইকা শুনছি আতিফ নাকি গ্রামে আইছিল। বাপ মায়েরে নিজের লগে শহরে লইয়া গেছে। তাতে কি প্রমাণ হয় রে ইরারে লইয়া ইহাই পালাইছে? অবশ্যই প্রমাণ হয় আব্বা, না পালাইলে বাপ মায়েরে লইয়া গ্রাম ছাড়লো কেন? কাগজ থেকে ছেলের দিকে মুখ তুলে তাকালেন নেওয়াজ মির্জা। বললেন, খোঁজ লাগা। আপনার কওয়ার আগে লাগাইয়া দিছে আব্বা। হুট করে ভেতরে প্রবেশ করলো ইফাত। দেখতে তাকে বেশ অস্বাভাবিক লাগছে। মুখশ্রীতে আধার নেমেছে। পিতার পানে প্রখর তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, কথা আছে আব্বা। নেওয়াজ মির্জা অবাক চোখে তাকিয়ে আছেন ছেলের দিকে। ইফাত গর্জে উঠে পুনরায় বলল, কথা কানে যায় নাই? বললাম তো আপনার সঙ্গে কথা আছে। ঢোক গেলেন নেওয়াজ মির্জা। ছেলের এই রূপের সঙ্গে তিনি পরিচিত। কোনো কিছুতে ভয় না পেলেও ছেলের এই রূপটাকে তিনি বড্ড ভয় পান। ভয় লুকিয়ে আহ্লাদে সুরে বললেন, ক আব্বা। আলাদা কথা আছে, সবার সামনে কম যাইব না। কথাটা মামুনের গায়ে লাগলো। সবাই বলতে কাকে বুঝিয়েছে ইফাত? ঘরে ওরা তিনজন ছাড়া তো আর কেউ নেই। নেওয়াজ মির্জা চোখের ইশারায় মামুনকে যেতে বললেন। নিঃশব্দে কক্ষ ত্যাগ করলো মামুন। অপমানটা কিছুতেই মেনে নিতে পারলো না। নেওয়াজ মির্জা ছেলের উদ্দেশ্যে বললেন, রাইগা আছে কেন আমার আব্বাজান? কেউ কিছু কইছে? বইসা মাথাটা ঠান্ডা কর। আপনি পায়রাদের বাড়িতে গেছিলেন?
আখিদয় জ্বলে উঠল ক্রোধে। এই ঘটনা তাহলে ইফাতের কান পর্যন্ত পৌঁছে গেছে, এই জন্যই ছেলে ওনার রাগান্বিত। নেওয়াজ মির্জা নিজের মনকে বোঝ দিলেন, এখন রাগলে চলবে না, পরিস্থিতি গোলমেলে হয়ে যাবে। ছেলের রাগ সামলানো যে বড় মুশকিল এবং কঠিন একটি কাজ। ইফাত আবারও গর্জিয়ে উঠল, কি হইল আব্বা? উত্তর দেন না কেন? আপনি কেন অপমান করছেন পায়রার বাবারে? আমার আব্বা কি এতটা খারাপ মানুষ? তুই তোর আব্বারে ভুল বসতেছস বাপ। আমার কটাটা শোন। আর কি শোনার আছে আব্বা? আতিফরে যেমনে পিটাইলেন তাতেও আমি আপনারে কিচ্ছু কই নাই, কারণ একজন পিতা হিসেবে আপনি ঠিক ছিলেন। কিন্তু এখন এগুলা কি শুনলাম আব্বা? তোরে ভুল বোঝাইছে ওই মাস্টারে। স্যারের সঙ্গে আমার কোনো কথাই হয়নি। ভুল বোঝাবে কি করে? গ্রামের মানুষ কি মিথ্যা বলবে আব্বা? আমাদের জায়গা জমির তো অভাব নাই, তাহলে কেন আপনি আরেকজনের জমি নিয়ে টানাটানি করেন? কেন মানুষরে হয়রানি করেন? নেওয়াজ মির্জা নীরব, বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না। এই ছেলেটা সে ছোট থেকেই অন্যায় সহ্য করতে পারে না। ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন উনি ইফাতকে। এর পেছনে অবশ্য অনেক কারণও আছে। নিজের পাপ লুকিয়ে রাখার জন্যই এতদিন তিনি ছেলেকে দূরে রেখেছিলেন, অথচ আজ কিনা ছেলে সব জেনে গেছে। সত্যি কি সব জেনেছে, নাকি শুধুমাত্র এই জমির ঘটনাটাই তার জানা? ছেলের ঘৃণার পাত্র হয়ে যে কিছুতেই বাঁচতে চান না উনি। ইফাত দম ফেলে বলল, আমি পায়রাকে ভালোবাসি আব্বা, বিয়ে করলে পায়রাকেই করব। আপনি কিছুতেই আপত্তি করতে পারেন না। আমি কিচ্ছু জানি না আব্বা, এই বিয়ে আপনাকে দিতেই হবে। মাসা তার মায়া কিছুতেই দিব না। তুই ওই মায়ারে ভুইলা যা। আমি চেয়ারম্যানের মায়ার লাগে তোর বিয়া দিমু। চেয়ারম্যানের কাছে তার অর্ধেক সম্পত্তি তোর নামে লেখা দিমু। চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করলো ইফাতের। মনে হচ্ছে এই যেন সামনে বসে থাকা অর্ধবয়স্ক লোকটিকে ঝলসে দেবে এই দৃষ্টি দিয়ে। নেওয়াজ মির্জার কলিজা শুকিয়ে আসছে, ভয় বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। ছেলেটা একদম ওনার বাবার মতো রাগী হয়েছে। যৌবনে নেওয়াজ মির্জা একমাত্র ওনার বাবাকেই প্রচণ্ড ভয় পেতেন। কখনো বাবার মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারেননি। বাবা মারা গেছেন প্রায় 35 বছর হতে চলল, অথচ ঠিক সেই একই রাগ তেজ এখনও তিনি দেখতে পান নিজের ছেলের মধ্যে। ড্রেসিং টেবিলটা সজোরে ধাক্কা মেরে ফেলে দিল ইফাত। কেঁপে উঠলেন নেওয়াজ মির্জা। ইফাত শাসানোর শব্দে বলল, আপনারে আমি অনেক সম্মান করি আব্বা, এই সম্মানের রাগ আর ঘৃণায় পরিণত কইরেন না। আমার পায়রাকেই লাগবে, পায়রাকে আমার চাই। এখন কিভাবে আপনি আমার কাছে আমার পায়রাকে আনবেন আমি তা জানি না। যদি না আনি? ভয়ে ভয়ে নেওয়াজ মির্জা পুত্রের উদ্দেশ্যে কথাটা ছুঁড়ে মারলেন। তাহলে মির্জাবাড়ির ত্রিসীমানাতেও পা ফেলবো না এই ইফাত মির্জা, নিজেকে শেষ কইরা দিমু। হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে গেল ইফাত। নেওয়াজ মির্জার শরীর ছেড়ে দিল, বসা থেকে শুয়ে পড়লেন বিছানায়। সামান্য একটা মেয়ের জন্য ইফাত ওনার মুখের উপর এত বড় একটা কথা বলতে পারলো। কিছু পড়ার শব্দে নিচ থেকে ছুটে এসেছেন ইসমেতারা এবং মাহবুবা। ঘরের এমন অবস্থা দেখে মাহবুবা চমকিত কণ্ঠে প্রশ্ন করলেন, আয়না ফালাইছিস কেডা? নেওয়াজ মির্জার কান পর্যন্ত কথাটা পৌঁছালো না। খাবার নিয়ে মেয়ের ঘরে এলেন শিখা বেগম। মাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল পায়রা। শিখা ভাত মেখে মেয়ের মুখের সামনে এক লোকমা ধরে বললেন, সন্তান অপরাধ করলে বাবা মা একটু শাসন করতেই তার জন্য এতদিন ধরে মুখ কালো করে বসে থাকতে হয় না। পায়রা অভিমানী স্বরে বলল, আমি কোনো অন্যায় করিনি। ভুল একটা হয়ে গেছে, এখন কি তোর পায়ে ধরে মাপ চাইতে হবে? পায়রা বিস্মিত হয়ে মায়ের কথায় বুঝতে পারে রেগে আছেন তিনি। চুপচাপ হা করে খাবারটা মুখে পুরে নেয়। শিখা বললেন, কলেজে যাস না কেন? লেখাপড়া কি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস? লেখাপড়া ছাড়া আমাদের ঘরে কোনো জায়গা নেই, বিয়ের ব্যবস্থা করব। আটকে উঠল পায়রা, উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কাল থেকে প্রতিদিন যাব, আর মিস হবে না। মনে মনে হাসলেন শিখা বেগম। আবারও নিজের বাড়িতে নেওয়াজ মির্জাকে দেখে ভরকে গেলেন ফয়সাল ইসলাম। মুখে ওনার কাঠিন্যতা ভর করল। নেওয়াজ মির্জা ইতস্তত করে কণ্ঠে বলে উঠলেন, সেই দিনকার ঘটনায় আমি লজ্জিত মাস্টার, পারলে ভুইলা যায়েন সেই সব কথা। ফয়সাল আহমেদের চোখে মুখ বিস্ময়ে ছেয়ে গেছে। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ঠিক শুনছেন তো তিনি? নেওয়াজ মির্জা নত দৃষ্টিতে বললেন, আপনি সঠিক শুনছেন। আপনার লাগে আমার কিছু জরুরি কথা আছিল, সেই কারণে আবারও এখানে আসা। ফয়সাল ইসলাম ক্ষীণ কণ্ঠে বললেন, বলুন। বাইরে দাঁড়াইয়া এসব কথা কি আর কওয়া যায়? আচ্ছা, ভেতরে আসুন।
শিখা বেগম রাগ মিশ্রিত দৃষ্টিতে তাকালেন স্বামীর পানে। স্ত্রীর দৃষ্টি অগ্রাহ্য করে নেওয়াজ মির্জাকে নিয়ে বসার ঘরে এলেন ফয়সাল ইসলাম। স্ত্রীর উদ্দেশ্যে বললেন, সেদিন চা না খেয়েই উনি চলে গিয়েছিলেন, আজ আর ছাড়ছি না। চা নিয়ে এসো 2 কাপ। ধূপধাপ পা ফেলে রান্নাঘরে গেলেন শিখা বেগম। নেওয়াজ মির্জার উদ্দেশ্যে ফয়সাল ইসলাম বললেন, এবার বলুন। সেই দিনের ঘটনার লাইগা আমি খুবই লজ্জিত। আসলে ওই দিন আমার মাথা ঠিক আছিল না। আপনার মায়ারে আমার পোলার মনে ধরছে, তাই ও আমার কাছে কইছে যাতে আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব রাখি। কিন্তু কথাটা শুনেই আমার মাথা গরম হয়ে গেছিল। বাড়ির বাইরে আয়সা যা তা কইয়া গেছিলাম। আমি তখন বুঝতে পারি নাই যে আমার পোলা আপনার মায়ার লাইগা এতটা পাগল। তাই আমি কই কি, আমাকে মধ্যে যা ঝামেলা আছে ওইগুলো ভুলা যান। ওসব কথা আমি মনে রাখিনি, কারণ আমি আমার মেয়েকে চিনি। পোলাটা আমার নয়নের মণি, ওরে আমি অনেক ভালোবাসি। ওর কিছু হইয়া গেলে আমি বাঁচুম না মাস্টার। কিছু মনে না করলে আমি এখনই ওগো দুজনের বিয়ার কথা পাকা করতে চাই। আমাকে মাঝখানে ঝামেলা ওগো মধ্যে আইতে দিব না, কথা দিতেছি। আপনার মায়ারে একটু অযত্ন হইতে দিব না, রানী কইরা রাখমো। শিখা বেগম চায়ের কাপ দুটো ছোট টেবিলটা রাখলেন। স্বামীর উত্তর শোনার আশায় দাঁড়িয়ে রইলেন। ফয়সাল ইসলাম ভাবার জন্য কোনো সময় নিলেন না, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমার মেয়ে সবে দ্বাদশে পড়েছে, এখনই ওর বিয়ের কথা ভাবছি না আমি। সমস্যা নাই, এখন কাবিন কইরা রাখুম। পয়রা মায়ার পরীক্ষা শেষ হইলে না হয় ধুমধাম কইরা সবাই জানাইয়া ঘরে তুলমু। দেশে ছেলে যদি অভাব পড়েও তাহলে মেয়েকে আমি সারা জীবন ঘরে বসে রাখবো, তবুও মির্জা বাড়িতে মেয়ে দিব না আমি। মোদ্দা কথা, এমন অভিশপ্ত বংশে আমি মেয়ে বিয়ে দিব না। অপমানিত বোধ করলেন নেওয়াজ মির্জা। রাগটাকে অতি কষ্টে নিয়ন্ত্রণ করে বললেন, ইফাত আমাগো মতো এতটা খারাপ না। খারাপ হইলে আমাদের দিয়া বিয়ার প্রস্তাব পাঠাইতো না, বরং আপনার মায়ারে তুইলা নিয়ে নিজেই বিয়া কইরা ফেলাইতো। পোলাটা খুব কষ্ট পাইতেছে, যা আমার সহ্য হইতেছে না। আমিও জানি আপনার ছোট ছেলে খারাপ নয়, কিন্তু ওর শরীরেও আপনাদের রক্ত বইছে। বদলাতে আর কতদিন? আমি আমার সিদ্ধান্তে অটল, দয়া করে আসতে পারেন। কিছু বলতে গিয়েও থেমে গেলেন নেওয়াজ মির্জা। এত বছরের জীবনে প্রথম এভাবে অপমানিত হতে হয়েছে ওনাকে, যা কিছুতেই সহ্য করার মতো নয়। নতমস্তকে লম্বা কদম ফেলে চলে গেলেন ফয়সাল ইসলামের বাড়ি থেকে। উনি যেতেই শিখা বেগম বলে উঠলেন, জমি ছেড়ে এখন নজর দিয়েছে আমাদের মেয়েটার দিকে। ওদের আবভাব কিছুই ভালো ঠেকছে না। আর কতদিন? এবার তো অন্তত চলো এখান থেকে। এই ছোট জীবনে এত ঝামেলা আমার ভালো লাগে না। আমি শান্তি চাই। স্বামীর সন্তান নিয়ে দুর্বেলা দুমুটো খেয়ে শান্তিতে বাঁচতে চাই। বিপরীতে কি বলবে ভেবে পেলেন না ফয়সাল ইসলাম প্রসঙ্গ বদলে বললেন, খেতে দাও, স্কুলে যেতে হবে তো। স্বামীর এমন হেয়ালিপনা পছন্দ হলো না শিখা বেগমের। কপট রাগ দেখিয়ে চলে গেলেন। গতকাল দুপুর থেকে মুখে কিছু তুলছেন না ইফাত। বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে, দৃষ্টি সিলিংয়ের পানে। গভীর কোনো ভাবনায় মগ্ন সে। মাত্র কয়েকদিনেই সুন্দর চেহারাখানা কি অবস্থা হয়েছে। প্রেমে পড়লে কি মানুষ বদলে যায়, বেড়ে যায় পাগলামি, নিজের ওপর থেকে সকল মায়া উঠে যায়। হয়তো এমনই হয় যা ইফাতকে দেখেই সুস্পষ্ট জানান দিচ্ছে। নেওয়াজ মির্জা ছেলের ঘরে প্রবেশ করলেন। অনেক বছর পর আজ তিনি ছেলের ঘরে এসেছেন। পুরো ঘর নিষ্পলক দৃষ্টিতে একবার দেখে নিলেন। পুত্রের মনোযোগ আকর্ষণে গলা খাকারে দিলেন। পরিচিত গলার আওয়াজে শোয়া থেকে উঠে বসলো ইফাত। ব্যগ্র কণ্ঠে শুধালো, কিছু বলবে? নেওয়াজ মির্জা এগিয়ে এসে বিছানার এক পাশে বসলেন, দৃষ্টি দরজার দিকে। বললেন, মাস্টারের কাছে গেছিলাম বিয়ার প্রস্তাব নিয়ে, কিন্তু হ্যাঁ রাজি হয় নাই। শুধুমাত্র তোর লাইগা হ্যার কাছে আমি মাপ চাইছি, অনেক অনুরোধ করছি, কিন্তু হ্যাঁ কইরা দিছে মির্জা বংশের পোলার কাছে মায়া বিয়ে দিব না। আমারে অপমান কইরা তাড়াই দিছে, শুধু তার পা ধরবার বাকি আছিল। ইফাত প্রত্যুত্তর করল না। নীরবে পিতার মুখশ্রীর পানে চেয়ে রইল। নেওয়াজ মির্জা বসা থেকে উঠে দাঁড়ালেন। বললেন, মাস্টার এক কথায় মানুষ, তাই এই মায়ারে তুই ভুইলা যা। চেয়ারম্যানের মায়া ওর থাইকাও সুন্দর, উচ্চ বংশের। বিয়ার পর তোর ওই পায়রার কথা একবারও মনে পড়বো না, ভুইলা যাবি। যুগ যুগ ধইরা হেডাই হইয়া আইছে, কেউ কাউরে মনে রাখে না। সময়ের লাগে লাগে সবাই সবাইরে ভুইলা যায়, তখন বুঝবি জীবনে কত বড় একটা ভুল করতে যাইতেছিলি।
কথাটা শেষ করে চলে গেলেন তিনি। বাবা যেতেই আবারও পূর্বের ন্যায় শুয়ে পড়ল ইফাত। এই মুহূর্তে নিজেকে অনুভূতিহীন একজন মানুষ মনে হচ্ছে। মনের গহ্বরে কত শত চিন্তা, ভালোবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন। এই জীবনে কি তার এই ইচ্ছেটা পূরণ হবে না? উত্তরার 2 নং সেক্টরের 9 তলা ভবন। ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি বেয়ে 5 তলায় উঠল আতিফ। লিফট নষ্ট হয়েছে 2 দিন হলো, তাই সিঁড়ি দিয়েই কাজ চালাতে হচ্ছে। মিষ্টি রঙের শার্টটা অর্ধ ভেজা, কপাল থেকে চুইয়ে চুইয়ে ঘাম ঝরছে। চুলগুলো বড্ড এলোমেলো, দেখে মনে হচ্ছে সদ্য কোনো পুকুর থেকে ডুব দিয়ে এসেছে। ছোট ছোট কদম ফেলে ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। দ্বিতীয়বার বাজানোর জন্য সুইচে হাত রাখতেই দরজা খুলে গেল। দেখতে পেল এক অপরূপা সুন্দরী রমণীকে। সব ক্লান্তি যেন নিমেষেই অদৃশ্য হয়ে গেল। চোখে মুখে আনন্দ চিকচিক করে উঠল। রমণী দরজার সামনে হতে সরে দাঁড়িয়ে বলল, আহারে ঘাইমা, কি হইছ? ভিতরে আসো তাড়াতাড়ি। 2 পা ফেলে ভেতরে প্রবেশ করলো। দরজা আটকে দিল আতিফ। রমণী তাড়াহুড়ো করে ভেতরে যেতে নিলেই তার ডান হাত শক্ত করে টেনে ধরে নিজের দিকে ঘোরালো। গাঢ় চুম্বন এঁকে দিল তার কপালে। রমণী চমকালো না, এটা নিত্যদিনের ঘটনা, যাতে সে অভ্যস্ত হয়ে গেছে। আতিফের দৈনন্দিন কাজের রুটিনে এটিও যোগ হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে। হাতটা ছেড়ে দিয়ে আতিফ গিয়ে বসলো সোফায়। গলার টাই খুলতে খুলতে বলল, আমার ইরাবতী কি জানে না তাকে দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়? এরা মুচকি হেসে মাথা নুইয়ে নিল। আতিফ বুঝতে পারল তার স্ত্রী লজ্জা পাচ্ছে। ঠোঁটের কার্নিশে হাসির রেখা ফুটে উঠল। চোখ মেরে বলল, ইরাবতী কি লজ্জা পাচ্ছে? বইয়ের লজ্জা ভাঙানোর উপায় খুব ভালো করে আমার জানা আছে, কিন্তু বাহিরের পোশাক পরনে থাকার কারণে উপায়টা এই মুহূর্তে কাজে লাগাতে পারলাম না। এরা লাজুক হেসে প্রশ্ন করল, কি উপায়? তোমায় কোলে নিয়ে ওই ঠোঁট জোড়া। বাকি অংশটুকু বলতে পারল না আতিফ। ইরা তাকে থামিয়ে দিয়ে চোখ রাঙিয়ে বলল, ঘরে আব্বা আম্মা আছে, তা কি ভুইলা গেছো? অসভ্য। কথাটা শেষ করে দ্রুত রান্নাঘরে চলে গেল ইরা। স্ত্রীর এমন লাজুকলতায় ভরা চেহারা দেখেই খুব হাসি পায় আতিফের, সাথে পায় প্রেমের বিয়ে তাদের, অথচ এত লজ্জা। ফোঁস করে নিঃশ্বাস ফেলল আতিফ। বিড়বিড় করে বলল, হায় রে কপাল, বউয়ের সঙ্গে শান্তিতে একটু রোমাঞ্চ করা যায় না। টানা 1 সপ্তাহ পর আজ আকাশে কালো মেঘ জমেছে। চারিদিকে বইছে তুমুল বাতাস। ক্ষণে ক্ষণে আকাশ গর্জে উঠছে। বিকেল 5টা বাজে, অথচ বাইরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে পৃথিবীর বুকে নেমে এসেছে দীর্ঘ রজনী। গালে হাত দিয়ে বসে আছে পায়রা। দৃষ্টি জানালা ভেদ করে খোলা আকাশের পানে। আকাশটা তার নিকট অতি মোহময় লাগছে। আকাশ গর্জে উঠতেই লোডশেডিং হয়েছে তৎক্ষণাৎ। ঘর এখনো পুরো অন্ধকার। বাহির থেকে শীতল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তার শরীর। টিনের চালে শব্দ হচ্ছে। বৃষ্টি নেমেছে প্রবল ধারায়। সদর দরজায় কড়া নাড়ল কেউ। শিখা বেগম দরজায় চার্জার লাইট হাতে খুলে দিলেন দরজা। অপরিচিত মুখ দেখে কুঁচকে নিল ভ্রুজোড়া। বাহিরের অবস্থা খুব খারাপ। এই ঝড় বাদলের দিনে কোত্থেকে এলো এই অপরিচিত ছেলেটা? দেখে বোঝা যায় বয়স খুবই কম। খুঁটিয়ে খুঁটিয়ে ছেলেটিকে দেখে নিলেন তিনি। শুধালেন, কাকে চাই? ছেলেটির ধীর কণ্ঠের জবাব, ফয়সাল স্যারকে। কি এত দরকার যে এমন এক পরিস্থিতিতে ছেলেটি বাড়িতে চলে এসেছে? শিখা বেগম খেয়াল করলেন ছেলেটি অনেকটা ভিজে গেছে। দরজার সামনে থেকে সরে দাঁড়ালেন, হাত দিয়ে দেখিয়ে বললেন, ওখানে গিয়ে বসে একটু অপেক্ষা করো। ওনার কথা অনুযায়ী ছেলেটি বসলো নির্দিষ্ট স্থানে। শিখা বেগম একটি গামছা এনে ছেলেটির হাতে দিলেন, বললেন, ভিজে গেছো তুমি, এটা দিয়ে পানি মুছে নাও। বাড়িয়ে গামছাটা নিল সে। শিখা বেগম ঘরে গেলেন। ফয়সাল ইসলাম বিছানায় বসে স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা দেখছিলেন, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ায় সেই স্থানে চুপচাপ বসে রইলেন। শিখা স্বামীর উদ্দেশ্যে বললেন, একটা ছেলে এসেছে তোমার সঙ্গে দেখা করতে, সোফায় বসিয়ে রেখে এসেছি। মনে হচ্ছে খুব দরকারি কোনো কাজ আছে, নইলে এমন সময় কেউ বৃষ্টিতে ভিজে আসে? সেটাকে চিনি না, নতুন মুখ, আগে কখনো দেখেছি বলে মনে হয় না। চশমাটা চোখে পড়ে বাহিরে এলেন ফয়সাল ইসলাম। পেছন পেছন শিখা বেগমও এলেন। সোফায় মাথা নিচু করে বসে থাকা ছেলেটার দেখে ঈষৎ চমকান। তর্জনী আঙুলের সাহায্যে চশমা ঠিক করে তার সামনে গিয়ে বসলেন। চমকায়িত কণ্ঠে সুধান, তুমি? ইফাত মাথা তুলে তাকায়। ভেজা শরীর মোছার জন্য শিখা বেগমের দেওয়া গামছাটা কাজে লাগায়নি সে। গামছা পড়ে আছে পাশে। শিখা বেগম স্বামীর মুখশ্রীতে দৃষ্টি ফেলতে বুঝতে পারেন তিনি অবাক হয়েছেন। কে এই ছেলে যাকে দেখে ওনার স্বামী অবাক হয়েছেন? ফয়সাল ইসলাম চাপা গর্জন তুলে বললেন, যা বলা তোমার বাবাকে তো বলেই দিয়েছে, তাহলে আবার কেন এলে তুমি?
বাবার কথায় সম্মতি জ্ঞাপন করলে তো আর আমাকে বৃষ্টির মধ্যে আপনার বাড়ি বয়ে আসতে হতো না। শিখা বেগম বিস্মিত স্বরে স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন। ছেলেটা কে? ফয়সাল ইসলাম ইফাতের দিকে দৃষ্টি রেখেই বললেন, যার কারণে মেয়ের গায়ে হাত তুলেছিলে ও সেই মির্জা বাড়ির ছোট ছেলে ইফাত মির্জা। স্বামীর কথায় শিখা বেগমও চমকান, আবারও ভালো করে ছেলেটার দিকে তাকান। পোশাক আশাকে শহুরে একটা ভাব রয়েছে, কেউ দেখে বলতেই পারবে না যে ছেলেটা গ্রামে থাকে। কথাবার্তাও বেশ শুদ্ধ সাবলীল, চোখে লেপ্টে আছে মায়া। অথচ প্রথম দিন ছেলেটার সম্পর্কে শুনেছিল তিনি, তখন খুব রাগ হয়েছিল মেয়ের পছন্দের ওপর। ভেবেছিলেন কোনো বখাটে টাইপের ছেলে হবে হয়তো, কিন্তু এই মুহূর্তে ওনার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। ইফাত নিম্ন স্বরে বলল, আমার ভুলটা কোথায় একটু বলবেন? ভালোবাসাটা কি অন্যায় স্যার? কেন আমায় এত অপছন্দ আপনার? শিখা বেগম স্বামী ঠিক পাশেই বসলেন, দৃষ্টি ইফাতের দিকে। ফয়সাল ইসলাম তৎক্ষণাৎ উত্তর দিতে পারলেন না। ছেলেটার কণ্ঠস্বরে অনেক কষ্ট, যা তিনি বুঝতে পারছেন। কয়েক মিনিট নীরবতার পর বললেন, দোষ তোমার নয়, দোষ তোমার বংশের, দোষ তোমার বাপ ভাইয়ের। তাদের চরিত্র ঠিক নেই, আর না আছে কোনো পরিবেশ। হারামখোর সব। বিয়ে তো আমি করব, সংসারও আমি করব, তাহলে ওদের চরিত্রে কি আসে যায়? অবশ্যই আসে যায়। তোমার শরীরে ওদের রক্ত বইছে, দুদিন পর যে তুমি ওদের মতো হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? তখন আমার মেয়েটার কি হবে? তোমার বাবার দুইজন স্ত্রী, দুইজনই জীবিত। এমন পরিবেশে আমার মেয়ে সংসার করবে কিভাবে? তুমিও তো বেকার, বউকে খাওয়াবে কি? তার শখ পূরণ করবে কিভাবে? বাবার হারাম পয়সায়? শুধু স্বামী ভালো হলে হয় না, পাশাপাশি শ্বশুরবাড়ির মানুষগুলো ভালো থাকতে হয়। আমি গ্র্যাজুয়েট, কয়েকটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়েছি, দুটো কোম্পানিতে হয়েও গেছে। কদিন পর তার মধ্য থেকে যে কোনো একটাই জয়েন হব। তাই বাবার টাকায় বউ পালার প্রয়োজন হবে না, রইল বাকি পরিবার। আমি যদি ঠিক থাকি তাহলে আমার পরিবার দিয়ে কি আসে যায়? আবারও চুপ করে রইলেন ফয়সাল ইসলাম। যুক্তি দিয়ে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না। শিখা বেগমের মনে ধরল ইফাত নামক ছেলেটাকে। মনের ভেতরে চাপা রাগ মিলিয়ে গেল। এমন একটা ছেলেকেই তো তিনি মেয়ের জীবনে চাইছিলেন। স্বামীর দিকে আর চোখে তাকালেন, নিঃশব্দে সন্তর্পণে নিঃশ্বাস ফেললেন। ইফাত পুনরায় বলল, দয়া করে আপনাদের মধ্যকার বিবাদ আমাদের মধ্যে আনবেন না স্যার। আমি পায়রাকে ভালোবাসি, আমি হালালভাবে ওকে আমার জীবনে চাই। তার জন্য যা করতে বলবেন আমি তাই করব। আবেগে জীবন চলে না। ফয়সাল ইসলামের সোজা উত্তর, আমার বয়সটাকে কি আপনার আবেগের বয়স মনে হয়? গ্র্যাজুয়েশন শেষ করা একটা ছেলে আবেগের মধ্যে ডুবে আছে। আপনার এমনটা কেন, কিভাবে মনে হলো? নেওয়াজ মির্জার কথার পরিপ্রেক্ষিতে সোজা সাপটা যুক্তি সম্মত উত্তর দিতে পারলেও ইফাতের কথার বিপরীতে তিনি কিছুই বলতে পারছেন না। উত্তর দেওয়ার জন্য নিতে হচ্ছে সময়, তবুও সাজাতে পারছেন না কথা। ছেলেটা সত্যি বুদ্ধিমান এবং বিচক্ষণ, নইলে কিভাবে ফয়সাল ইসলামের মতো মানুষেরকে কথার জালে ফাঁসিয়ে দিল? কোনো উত্তর না পেয়ে ইফাত বলল, বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না, তাই তো? আমার সঙ্গে পায়রার বিয়ে না দেওয়ার একটাই কারণ, তা হচ্ছে আমি মির্জা বাড়ির ছেলে। এটাই আমার অপরাধ। আমি ইচ্ছে করে কি ওই বাড়িতে জন্মেছি বলুন? ভুলে যাও আমার মেয়েকে, ও তোমায় ভালোবাসে না। তুমি যেমনই হও, আমি তোমার কাছে মেয়ে দিব না, মানে দিব না। পায়রা নিজ মুখে বলেছে ও আমায় ভালোবাসে না। ফয়সাল ইসলাম দৃষ্টি সরিয়ে নিলেন, মনে মনে আল্লাহর কাছে মাপ চাইলেন, মিথ্যে বললেন। ইফাত বিশ্বাস করতে পারল না কথাটা, বলল, আমি বিশ্বাস করি না। একবার ওকে ডেকে আনুন, বলুন আমার সামনে এসে মন থেকে কথাটা বলতে, তাহলে কথা দিচ্ছি আর কখনো আপনাদের সামনে আসবো না। শেষের কথাটা বলতে গলাটা কেঁপে উঠল ইফাতের। হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দে বাইরের আওয়াজ ঘর পর্যন্ত পৌঁছায় না। ইফাতকে দেখেই পিয়াসা দৌড়ে গিয়ে বোনকে জানায় অপরিচিত একটা ছেলে এসেছে বাবার সঙ্গে দেখা করতে। আগ্রহ নিয়ে পর্দার আড়ালে উকি দিতেই পরিচিত মুখখানা দেখে চমকে যায় পায়রা। তাদের বলা সমস্ত কথাই তার শ্রবণালী পর্যন্ত পৌঁছেছে। বসার ঘরে দেয়ালের পাশ ঘেঁষে নতমস্তকে দাঁড়িয়ে আছে পায়রা। বাহিরের মতো হু হু ঝড় তার ভেতরেও প্রবাহিত হচ্ছে, যে কোনো মুহূর্তেই তছনছ করে দিতে পারে তাকে, ভেঙে চুরে গুড়িয়ে দিতে পারে তার শুদ্ধ অনুভূতিতে ডুবে থাকা হৃদয়কে। ইফাতের সম্পূর্ণ দৃষ্টি তার প্রিয়তমার মুখশ্রীতে। এক সপ্তাহ পর আজ দুজনে মুখোমুখি হয়েছে। ফয়সাল ইসলাম নিজে গিয়ে মেয়েকে ডেকে এনেছেন, শিখিয়ে দিয়েছে নিজের বলা কথাগুলো। দুজনের ধ্যান ভাঙল ফয়সাল ইসলামের তীক্ষ্ণ কণ্ঠে, পায়রা মা আমার, এই ছেলে যা জানতে চাইছে তার ঠিকঠাক উত্তর দে তো। পিট পিট করে ইফাতের মুখের দিকে তাকালো পায়রা। ফয়সাল ইসলাম ইফাতের উদ্দেশ্যে বললেন, আমার মেয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে, যা জিজ্ঞাসা করা নিজেই করে নাও। কয়েক মুহূর্ত নীরবতার পর ইফাত শুধালো, তোমার বাবার মতে তুমি নাকি আমায় ভালোবাসো না? সত্যি কি পায়রা? সত্যি তুমি আমায় ভালোবাসো না?
কি স্নিগ্ধ মায়াময় কণ্ঠস্বর, মায়া ভরা দৃষ্টি। এই কণ্ঠস্বর, এই দৃষ্টিই তো পায়রার মতো আবেগহীন মেয়েকে ঘায়েল করেছিল, ছোট্ট হৃদয়টাকে পরিণত করেছিল প্রেম মহলে। এই সুন্দর মুখখানার উপর কী করে নির্মম একটা মিথ্যা কথা বলবে সে? তার মনে যে এই পুরুষটিকে নিয়ে অনেক অনুভূতি জমা রয়েছে, যার নাম ভালোবাসা। না, কিছুতেই এমন কঠিন একটা মিথ্যে কথা বলতে পারবে না পায়রা। কিন্তু না বলে যে তার বাবা কষ্ট পাবে, বাবার কষ্টই বা কী করে সহ্য করবে পায়রা? মনে মনে বলতে লাগলো, কেন এমন এক পরিস্থিতিতে পড়তে হলো আমাকে? আমি তো কখনো কোনো অন্যায় করিনি কারোর ক্ষতি। তাহলে কেন আমার সঙ্গে এমন হচ্ছে? চোখের কালো মণিজোড়া অশান্ত হাত থরথর করে কাঁপছে, পরনে ওড়নার কোনা শক্ত করে ধরে রেখেছে পায়রা। দূরে বসে তীক্ষ্ণ প্রখর দৃষ্টিতে খুব মনোযোগ সহকারে তা অবলোকন করছে ইফাত। ফয়সাল ইসলাম গলা খাকারি দিয়ে বলে উঠলেন, উত্তর দিচ্ছিস না কেন পায়রা? সামান্য একটা কথা বলতে এত সময় লাগে? কথাটা সত্যিই কি সামান্য? সবার কাছে কথাটা সামান্য হলেও সামনে দুই মানব মানবীর নিকট তা অনেক কঠিন বাক্য। দেখতে দেখতে আরও কিছুটা সময় পার হলো। ফয়সাল ইসলাম মেয়েকে তাড়া দিচ্ছেন। পায়রার গলা থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না এই মুহূর্তে। এলোমেলো ছন্নছাড়া হয়ে গেছে বাক্যগুলো। ইফাত শব্দ করে নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাসটা এতক্ষণ যেন তার বুকের ভিতর আটকে ছিল। দৃষ্টি পায়রাতেই নিবদ্ধ রেখে স্লান হাসে। ফয়সাল ইসলামের উদ্দেশ্যে বলল, আর কিছু বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। পারলে আমায় মাফ করে দিবেন স্যার, আসি। বাইরের ঝড় এখনো থামেনি বৃষ্টির তেজ। বসা থেকে উঠে বড় বড় কদম ফেলে সেখান থেকে চলে গেল ইফাত। উপস্থিত সকলে আশ্চর্য হলো ছেলেটার কর্মকাণ্ডে। পায়রার মনে প্রশ্ন বাসা বাঁধল, কি বুঝলেন উনি? ওই রহস্যময় হাসিটার অর্থ কি? আমাকে ভুল বোঝেননি তো? পায়রার বুকটা ধক করে উঠল, ছুটে চলে গেল ঘরে, আটকে দিল দরজা। বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। বিড়বিড় করে বলতে লাগলো, আমি তো ভালোবাসতে চাইনি, জড়াইনি কোনো অবৈধ সম্পর্কে। তাহলে কেন এত কষ্ট পেতে হচ্ছে আমাকে? ইফাত নামক পুরুষটি আস্ত এক মায়া, যাকে ভালো না বেসে থাকা অসম্ভব। এই মায়ার মধ্যেই জড়িয়ে গেছে পায়রা নামক মেয়েটি। চেয়েছে বাবার মতে বিয়ে করে একটা মহল তৈরি করতে, যার নাম হবে প্রেম মহল। তাহলে এমন কেন হলো? কেন তা তৈরি হওয়ার আগেই ভেঙে চুরমার হয়ে গেল? ফয়সাল ইসলাম নতমস্তকে এখনো বসে আছেন সোফায়। পাশ থেকে শিখা বললেন, প্রথম যেদিন ছেলেটার কথা শুনেছিলাম সেই দিন তার সম্পর্কে যা তা ভেবে নিয়েছিলাম, কিন্তু আমার ধারণা তো ভুল হয়ে গেল। ছেলেটা সত্যিই চমৎকার, কি সাবলীন সুন্দর আচরণ। এই ছেলেটা কিভাবে আমাদের মেয়েটাকে বশ করলো বলো তো? চেহারা সৌন্দর্য দিয়ে নাকি নিজের কথার জালে ফাঁসিয়ে? ফয়সাল ইসলাম স্ত্রীর মুখ তুলে তাকালেন, গম্ভীর কণ্ঠে বললেন, তোমার কি ছেলেটাকে মেয়ে জামাই হিসেবে পছন্দ হয়েছে? পছন্দ না হওয়ার মতো তো কিছুই দেখছি না। প্রতিটা বাবা মাই নিজের মেয়ের জন্য এমন একজনকেই চায়। দীর্ঘশ্বাস ফেললেন তিনি, বলেন, নেওয়াজ মির্জাকে আমি চিনি। আমার সাথে দ্বন্দ্বের প্রতিশোধ যদি আমার মেয়েটার উপর দিয়ে নেয় তখন কি হবে? যৌথ পরিবারে থেকে যে পায়রা অভ্যস্ত নয়, কিভাবে সামলাবে সবকিছু? বিয়ে দেওয়ার আগে সব দিক চিন্তা করা উচিত। শুধুমাত্র ইফাতের উপর ভরসা করে মেয়েকে ঠেলে দিলেই হবে না। বাবে হিসেবে আমার একটা দায়িত্ব আছে, তাই এই ব্যাপারে না এগোনোই ভালো। সবটা আল্লাহর হাতে। তিনি যা চাইবেন, যা লিখে রেখেছেন, ভাগ্যে তাই হবে। স্বামীর সঙ্গে একমত শিখা বেগম। ওনার প্রতিটি কথাই সঠিক। ইফাতের জন্য পায়রার খুব চিন্তা হচ্ছে। অম্বর থেকে তীব্র তেজে আলোকরশ্মি বেরিয়ে আসছে বারংবার। গর্জনে থামেনি এখনো। এই বৃষ্টির মধ্যেই ছেটে বেরিয়ে গেল। ঠিকমতো বাড়ি পৌঁছেছে তো? যেভাবে ভিজেছে, যদি অসুখ হয়। চিপচিপে ভেজা সরে নিয়ে বাড়িতে প্রবেশ করলো ইফাত। ছেলেকে এমন অবস্থায় দেখে অবাক হন ইসমে তারা। এগিয়ে গিয়ে উতলা কণ্ঠে সুধান, এই কি, তুই বিজলি কেমনে? ইফাত প্রশ্নের উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, রাতে আমি খাবো না, ঘরে গেলাম, কেউ বিরক্ত কইর না। পথিমধ্যে হঠাৎ থেমে যায় ইফাত। দাঁতে দাঁত চেপে বলল, আব্বারে কইয়া দিও আমি বিয়া করতে রাজি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ার ব্যবস্থা করতে কও। কথাটা বলেই ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকে দিল ইফাত। আমিনার মা ফিসফিস করে বলল, ভাইজানের মতিগতি তো সুবিধার ঠেকতাছে না চাচি? কোনো মাইয়ার খপ্পরে পইরা সেকা টেকা খাইলো না তো? এখন আবার বিয়ার লাইগা পাগলামি শুরু করছে।
আমেনার মায়ের দিকে চোখ রাঙিয়ে তাকান ইসমিতারা খাতুন, তবু আমেনার মা দমে না। ঘরে এসে ভেজা কাপড় বদলে নেয় ইফাত, চুলগুলো মুছে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে বিছানায়। শরীরটা দুর্বল লাগছে, মাথা দিয়ে মনে হলো গরম ধোঁয়া বের হচ্ছে। বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুমে তলিয়ে গেল ইফাত। মাঝরাতে গা পুড়িয়ে জ্বর এলো তার। কাঁথার নিচ থেকে গোঙানির ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। ইসমিতারা খাতুনের ঘুম ভেঙে গেল মাঝরাতে। খারাপ একটা স্বপ্ন দেখেছেন তিনি। বিছানায় বসে কিছুক্ষণ ঝিমালেন। স্বামী পাশেই নাক ডেকে বেঘরে ঘুমোচ্ছে। আকস্মিক পুত্রের কথা মনে পড়তে বিছানা থেকে নেমে দরজা খুলে ঘরের বাইরে চলে এলেন। ছেলেটা রাতে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছিল, রাতে খাবারও খেলো না। এখন কি অবস্থা কে জানে। ঘরের কাছে আসতেই দীর্ঘশ্বাস ফেললেন। দরজা ভেতর থেকে বন্ধ। এখন কিভাবে ভেতরে ঢুকবেন? কোনো কিছু না ভেবে দরজায় করাঘাত করতে লাগলেন ইসমিতারা খাতুন। উতলা কণ্ঠে ডাকলেন, ইফাত, ঘুমাইতাছস? ও ইফাত, দরজা খুল বাপ। ভেতর থেকে কোনো সারা শব্দ এলো না। মাথায় চিন্তা ঢুকে গেল ইসমিতারা খাতুনের। ছেলেটার ঘুম তো মোটেও অত গভীর নয়, তাহলে আজ কি হলো? এত ডাকার পরেও কোনো শব্দ করলো না কেন? ইসমিতারা খাতুনে আর ঘরে গেলেন না, অন্দরমহলে গিয়ে সোফায় বসলেন। ছেলের চিন্তায় আজ আর ঘুম আসবে না উনার। আধার রাত কেটে নব্য ভোরের সূচনা। ইসমিতারা খাতুনকে সোফায় বসে ঝিমুতো দেখে ললাটে কয়েকটা ভাঁজ পড়লো আমিনার মায়ের। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মাহবুবা বেগম এগিয়ে এলেন, ভ্রু যুগল কুঁচকে শুধালেন, কিরে আমিনার মা, এমনি দাঁড়ায়া কি দেখোস? আমি তো ঝাড়ু দিতে আইছিলাম বড় চাষি, কিন্তু দেখেন না ছোট চাষি তো ঝিমাইতাছে। মাহবুবা বেগম এবার সোফার দিকে তাকালেন। আমিনার মায়ের কথাই সত্য। সতীনের পাশে গিয়ে বসলেন তিনি। গলা ছেড়ে ডেকে বললেন, এই ছোট বউ, এনে ঘুমাস কেন? ধরপড়িয়ে চোখ মেলে তাকালেন ইসমিতারা, শুধালেন, কয়টা বাজে? আমিনার মা ঘড়ি দেখে বললেন, 7:30। মাহবুবা আবারও প্রশ্ন করলেন, এনে ঘুমাস কেন কইলি না তো? ওনে লগে কি ঝগড়া কইছে? ঘরতে বাহির কইরা দিছে? ছোট ছোট চোখ করে সতীনের দিকে তাকান ইসমিতারা, কর্কশ কণ্ঠে বললেন, ওনার ফলার মাইয়ের মা আমি, আমার তাড়াইব কেন? মুখ বাঁকালেন মাহবুবা, বললেন, তাহলে এনে ঘুমালি কেন? রাতের কথা মনে হতেই উঠে দাঁড়ালেন তিনি। সিঁড়ির দিকে যেতে যেতে বললেন, ঘুম ভেঙে গেছিল। ফোলাটা আমার বৃষ্টিতে ভিজায় রাত্রে বাড়ি ফিরছে। ওর সিনটা এখানে আইয়া বইছিলাম, কখন যে ঘুমাইয়া গেছি টের পাই নাই। ইফাতের আবার কি হইল? দরজা কি ভেতর থেকে লাগানো? চমকায়িত কণ্ঠে প্রশ্ন করলেন মাহবুবা। ইসমিতারা প্রতিউত্তর করলেন না। আবারও চলে এলেন ছেলের ঘরের সামনে। না, এখনো দরজা খোলেনি, ভেতর থেকে আটকানো। ওনার জানা মতে ফজরে আজান দিলেই ইফাত ঘুম থেকে উঠে যায়, তৈরি হয়ে মসজিদে যায় নামাজ পড়তে। তাহলে সেই ছেলে এখনো ঘুম থেকে উঠল না কেন? কি হলো তার? মাহবুবা বেগম এবং আমিনার মাও ইসমিতারার পেছন পেছন উপরে এসেছে। মাহবুবা দরজার দিকে দৃষ্টি ফেলে বললেন, ইফাতের আজ দেহি ঘুম ভাঙে নাই? ইসমিতারা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আফা, মামুনরা একটু ডাইকা আনো, কহ না দরজাটা ভাঙ্গা ফালাইতে। ফোলাটার কিছু হয় না তো? চোখে মুখে মলিনতা ভর করলো মাহবুবার। বললেন, মামুন ঘুমায়, গাধার মতো খাইটাতে খাইটাতে তো সারাদিন পার হয়। শেষ রাতে একটু ঘুমায়, ডাকা যাইব না ওরে। সতীনের সঙ্গে আর কথা বাড়ান না ইসমিতারা। পা বাড়ান ঘরে যাওয়ার জন্য। যা বলার স্বামীকেই বলবেন। এবার হঠাৎ করেই দরজা খোলার শব্দ কর্ণগোচর হতেই থেমে গেলেন পথিমধ্যে। পেছন থেকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন, এখানে কি করো সবাই? ইসমিতারা পিছু ফিরে ছুটে আসেন ছেলের কাছে। কপালে গলায় মাথায় হাত রাখেন, বিচলিত কণ্ঠে শুধান, তোর শরীর গরম কেন বাপ? রাত্রে অনেক ডাকছিলাম, শব্দ করস নাই কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়েছে কেন? আম্মা থামেন, কিছু হয় নাই। আমার শুধু একটু জ্বর হয়েছিল, তবে এখন আর নাই। সাইরা গেছে। কি জ্বর হয়েছিল তোর? এরপর থেকে আর দরজা আটকায় ঘুমাইবি না। শরীর তো এখনো গরম। ও আমেনার মা, খাওয়ার আর ওষুধ লইয়া আনো। আহারে, এক রাত্রে আমার হোলাটার কি অবস্থা হয়েছে, চোখ মুখ একেবারে বসে গেছে। মুখ ঝামটা মেরে স্থান ত্যাগ করলেন মাহবুবা বেগম। মনে মনে ঠাট্টা করে বললেন, আদি খেতা।
আমিনার মা ছুটল নিচে খাবার আনতেই ফ্রিজে গতকাল রাতের অবশিষ্ট খাবারগুলো আছে। ইফাতকে নিয়ে বিছানায় বসলেন ইসমেতারা। পুরো ঘর এলোমেলো যা দেখে ঈশ্বর চমকান তিনি। ছেলে তো এমন স্বভাবের নয়, আজ তাহলে সবকিছু এলোমেলো কেন? প্রশ্ন করলেন। তোর ঘরে এমন অবস্থা কেন? অগোছালো হইয়া আছে কেন সব? ইফাত তাচ্ছিল্য হেসে উত্তরে বলল, যেইখানে নিজের জীবনটাই অগোছালো সেইখানে ঘর কেমনে গোছানো হইব আম্মা? কি হয়েছে তোর? কইবি তো আমারে, না করলে বুঝবো কেমনে? কিছু হয় নাই আম্মা, আমি ভালো আছি। কিছুটা স্বস্তি পেলেন ইসমেতারা। আমিনার মা খাবার নিয়ে আসতেই ছেলেকে জোর করে খাবার খাইয়ে দিলেন তিনি। কড়া গলায় বললেন, চুপচাপ হইয়া থাকবি এখানে। আমার কাজ আছে, শুইয়া থাকলে হইব না। কি কাজ? শহরে যাইতে হইব। শহরে কি? কইলাম না কাজ আছে। কথাটা শেষ করে গামছা নিয়ে বাথরুমে চলে গেল ইফাত। ইসমেতারা খাতুন দম ফেলে ঘর গোছানোর কাজে লেগে পড়লেন। ছেলেটা একদম অবাধ্য, কারো কথা শুনতে চায় না। এই অসুস্থ শরীর নিয়ে নাকি আবার শহরে যাবে। ছোট ছেলের বিয়ে উপলক্ষে নেওয়াজ মির্জা ব্যস্ত। মিনি ট্রাক ভর্তি বাস এসে থেমেছে বাগানে। বিয়ের প্যান্ডেল এই বিশাল বাগানেই করা হবে। মামুনের বিয়েটাও ধুমধাম করে দিয়েছিলেন তিনি, তবে ইফাতের বিয়ের আয়োজনটা তার থেকেও বড় করে করার ইচ্ছে আছে। সিদ্ধান্ত নিয়েছেন এবার পুরো গ্রামের মানুষকে তিনি খাওয়াবেন। সবাই সারা জীবন মনে রাখবে এই মির্জাবাড়ির ছেলের বিয়ের কথা। তার উপর ছেলের মাথা থেকে প্রেমের ভূত নেমে গেছে, রাজি হয়েছে সে বিয়ের জন্য। তাই দ্রুতই সব ব্যবস্থা করেছেন সদর গেটের সামনে। পায়ের উপর পা তুলে বসে আছে নেওয়াজ মির্জা। গুনগুন করে গান গাইছেন। ছেলেকে এদিকেই আসতে দেখে প্রশ্ন করলেন, ব্যাগপত্র লইয়া কই যান আব্বাজান? শহরে। শহরে যান কেন? বিয়ার কেনাকাটা তো আপনারে ভাবি আর আম্মাজান মিলা করতে চাইব। বিয়ার কেনাকাটা লাইগা যাই না, চাকরির ইন্টারভিউ দিছিলাম, টিক্কা গেছি, সেইখান থেকে ডাক আসছে। টিকছেন ভালো কথা, কিন্তু আমার এত কিছু থাকতে চাকরি করবেন কেন আপনি? সামনে বিয়া, বউরে তো খাওয়াইতে পড়াইতে হইব, বউয়ের দায়িত্ব নিতে হইব। চাকরি না করলে কেমনে কি? আমার সব কিছু তো আপনাকে দুই ভাইয়েরই। চাকরি বাকরি কইয়ারা জীবন নষ্ট করতে হইব না। কয়দিন পর বিয়া, যান বন্ধুগো লগে ফুর্তি করেন। আপনার হারাম পয়সা আমি আমার বউরে খাওয়াবো না, চিন্তা কইরেন না। বিয়ার সময় পাইয়া যাইবেন আমারে। কথাটা শেষ করে বেরিয়ে গেল ইফাত। পুত্রের এহেম কথায় কিছুটা লজ্জিত হলেন নেওয়াজ মির্জা। যখনই ওনার মন ভালো থাকে, উনি খুশি থাকেন, তখনই সামনে যাকে পান তাকেই আপনি বলে সম্বোধন করেন। কুদ্দুস মুখ টিপে হাসছে। ইফাতের শেষোক্ত বাক্যটি তার কর্ণগোচর হয়েছে খুব ভালো করেই। নেওয়াজ মির্জা তৎক্ষণাৎ ক্ষিপ্ত হলেন, ধমক দিয়ে বলে উঠেন, হাসস কেন? লত্তি খাবি? দ্রুত সেখান থেকে সরে গেল কুদ্দুস, কিন্তু কিছুতেই হাসি থামাতে পারল না। 5 দিন হলো ইফাতের কোনো খোঁজ খবর নেই। নেওয়াজ মির্জার সম্পূর্ণ ভরসা আছে ছেলের উপর। ছেলে ওনার এক কথার মানুষ। সে যখন বলেছে বিয়েটা করবে, তার মানে বিয়েটা করবেই। সবাইকে দাওয়াত দেওয়া শেষ। সর্বপ্রথম বিয়ের কার্ডটা তিনি ফয়সাল ইসলামের বাড়িতেই দিয়ে এসেছেন এবং বলে এসেছেন গায়ে হলুদ থেকে শুরু করে বৌভাত সব অনুষ্ঠানে যাতে তিনি পরিবার সহ উপস্থিত থাকেন। পিয়াসা বিয়ের কার্ড হাতে দৌড়ে ঘরে এলো। কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছে পায়রা। মনোযোগ সহকারে সাদা হিজাব মাথায় বাঁধছে। পিয়াসা চেঁচিয়ে চেঁচিয়ে আনন্দিত কণ্ঠে বলে উঠল, আপা দেখো আমার বিয়ের কার্ড। আয়নার ভেতর দিয়েই পিয়াসাকে দেখা যাচ্ছে, হাতে তার লাল রঙের কারুকাজের একটি কার্ড। মাথায় হিজাবটি ঠিক করে বেঁধে পিয়াসার হাত থেকে কার্ডটি নিল পায়রা। ভ্রুজোড়া কুঁচকে বলল, কার আবার বিয়ে? কার্ডটা খুলে উপরের অংশটুকুতে চোখ বুলালো। দৃষ্টি নিচের দিকে যেতেই পাত্রের নাম দেখে চমকায়। নেত্রপলক কেঁপে উঠে ঘোলাটে হয়ে আসে আখিদয়। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয় নামটির দিকে। ইফাত মির্জার বিয়ে। পাত্রী তাসনিয়া সৌমি। ধপ করে বসে পড়ে বিছানায়। ইফাত কি তবে ভুল বুঝলো তাকে? বিয়েতে এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল। আচ্ছা, অন্য কোনো নারীকে বুকে জড়িয়ে ধরতে কষ্ট হবে না তার? কিন্তু সে যে বলল পায়রা নামক মায়াবিনীকে ছাড়া আর কাউকে ভাবতে পারে না সে। তাহলে কি সব মিথ্যে? না, কিছুতেই সব মিথ্যে হতে পারে না। মানুষ কখনোই এতটাই নিখুঁতভাবে ভালোবাসার অভিনয় করতে পারে না। তাহলে কি মন বদলেছে ইফাতের? বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে পায়রার। ইফাত নামক পুরুষটিকে যে এ জীবনে আর পাওয়া হবে না সেই বিষয়ে সে এখন পুরোপুরি নিশ্চিত। ইফাত তো আর কম চেষ্টা করেনি পায়রাকে নিজের করে নেওয়ার, কিন্তু সে ব্যর্থ। কতদিনই বা একা থাকবে? তাই হয়তো এই সিদ্ধান্ত হুট করে পায়রার মনে এক বিষাক্ত ইচ্ছে জাগলো, নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে। ইফাত তো তাও নিজের মনের কথা প্রকাশ করতে পেরেছে, কিন্তু পায়রা তো তাও করতে পারেনি নিজের ভালোবাসা প্রকাশ করতে। শিখা বেগমের ডাক এলো, সময় তো হয়ে গেল পায়রা,
কোচিংয়ে যাবি না আজ? পায়রা নিজেকে স্বাভাবিক করে নেওয়ার ব্যর্থ চেষ্টা করলো। খেয়াল করলো তার কপলে গড়িয়ে পড়ছে অশ্রু। পিয়াসা এক দৃষ্টিতে তাকিয়ে আছে বড় বোনের মুখশ্রীতে। জিজ্ঞেস করলো, কাছো কেন আপা? দ্রুত চোখের পানি মুছে নিল পায়রা। পিয়াসাকে শাসন করার ভঙ্গিতে বলল, মায়ের কাছে একদম এসব বলবি না। কেন আপা? এসব বলতে নেই, বিশেষ করে বড় বোন সম্পর্কে কোনো কিছুই বলা উচিত নয়, ঠিক আছে? পিয়াসা বামে মাথা নাড়িয়ে বুঝালো সে বুঝেছে। না খেয়ে কোনো মতে বাড়ি থেকে বের হলো পায়রা। রাস্তায় দেখা হলো ইফাতের সঙ্গে চিপকে থাকা আরিফ নামক ছেলেটির সঙ্গে। আজ সেই আর পায়রাকে ভাবি বলে সম্বোধন করে সালাম জানালো না। আরিফকে পার করে চলে গেল পায়রা। তাকে কেনই বা আর ভাবি বলে ডাকবে? তার জায়গা যে এখন অন্য একজন কেড়ে নিতে যাচ্ছে। চেয়ারম্যান সপরিবারে চলে এসেছেন গ্রামে। নেওয়াজ মির্জা ওনাকে স্পষ্ট করে বলে দিয়েছেন বিয়ের আয়োজন করা হবে নারকেল বাগানে। তোফাইল আহমেদও তার আর দ্বিমত পোষণ করেননি। মির্জা বাড়িতে মানুষের কিলবিল করছে, আত্মীয় স্বজনেরা আসা শুরু করে দিয়েছে ইতোমধ্যে। মাহবুবা বেগমের ভাইয়ের বড় বউ, তাদের সন্তানেরা চলে এসেছে তাদের সঙ্গেই। ঘরে বসে পান বানাতে বানাতে গল্প করছেন তিনি। পুরো বাড়িতে গমগমে পরিবেশ। ইফাতের বিয়ে ঠিক হয়েছে চেয়ারম্যানের মেয়ের সঙ্গে। গ্রামে এখন উৎসব মুখর পরিবেশ। বিশাল আয়োজন করছেন নেওয়াজ মির্জা। স্বামীর কথায় চমকায় ইরা। দুপুরের রান্নার জন্য পেঁয়াজ কাটছে সে। কাজ থামিয়ে পিছু ফিরল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আতিফ। ইরা চমকায়িত কণ্ঠে জিজ্ঞেস করলো, মেজো ভাইয়ের বিয়া? জানলা কেমনে? গ্রামে গেছিলা? খবর পেয়েছি। ও। আলগোছে চোখের পানি মুছে নিল ইরা। বড় ভাইয়ের যখন বিয়ে হয় তখন ইরার টাইফয়েড জ্বর হয়েছিল, যার কারণে ভাইয়ের বিয়েতে সে আনন্দ করতে পারেনি। সেজন্য কি কান্না তার। তখন ইফাত তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, এই জন্য কান্না করতে হইব বোকা? বড় ভাইয়ের বিয়ায় মজা করতে পারস নাই তো কি হইছে? আমার বিয়া তো এখনো বাকি আছে। আমার বিয়াতে না হয় সব উসুল কইরা নিবি। তখনকার জন্য ইরা শান্ত হয়েছিল। তারপর প্রায় বাবাকে জিজ্ঞেস করত, আব্বা মেজো ভাইয়ের বিয়া দিবেন কবে? নেওয়াজ মির্জা হেসে উত্তর দিতেন, সামনের বছর। সামনের বছর বলতে বলতেই পেরিয়ে যায় 6 বছর। কিন্তু আফসোস, ইরার সেই ইচ্ছেটা আর পূরণ হবে না। বাড়িতে যাওয়ার সাহস নেই তার। বাবাকে সে চেনে, ওখানে গেলে যে আতিফকে সে আর পাবে না এও জানে। আতিফ পেছন থেকে স্ত্রীকে জড়িয়ে ধরলো, আদরে গলায় বলল, ইরাবতী মন খারাপ করছে, যাবে ভাইয়ের বিয়েতে? আব্বা মায়েরা ফেলবো। আমি আছি তো। তুমি একলা তাগুলোকে পারবা? দরকার নাই যাওয়ার, আমি তোমারে হারাইতে পারবো না। আতিফ চুপ করে রইল। সেদিনে সে প্রহারের ক্ষত শুকিয়ে গেলেও আরিফের শরীরে তার কাল শেষে দাগ রয়ে গেছে। সেদিন সে টের পেয়েছে মির্জাবাড়ির ক্ষমতা সম্পর্কে। তাই গ্রামমুখ হওয়ার সাহস আর নেই। এবার তাকে পেলে নির্ঘাত নেওয়াজ মির্জা এবং মামুন মির্জা মেরেই ফেলবে। শুধু স্ত্রীর মন রক্ষার্থে নিছক সান্ত্বনা দেওয়ার জন্যই কথাটা বলেছে। আজকে তাড়াতাড়ি কলেজ ছুটি হয়ে গেছে পায়রার। ফার্স্ট ইয়ারদের পরীক্ষা চলছে, যার কারণে মাত্র 2টো ক্লাস হয়েছে তাদের ছুটি। কলেজ গেটে প্রচুর ভিড়। পরীক্ষার্থীরা হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করছে, আবার তার সহপাঠীরাও পালা করে বের হচ্ছে ভেতর থেকে। ভিড় ঠেলে কোনো মতে রাস্তা পার হলো পায়রা। বাইরে তীব্র রোদ, নেই কোথাও কোনো ছায়া। ঘেমে তৈলাক্ত মুখখানায় লাল আভা ফুটে উঠেছে। বান্ধবী মেহেরুন চলে গেছে ভিন্ন রাস্তায়। হঠাৎ নিজ হাতে টান অনুভব করলো পায়রা। পিছু ফিরতেই ভেতরটা আটকে উঠল। চোখে মুখে বিস্ময়ে কিছুক্ষণ নীরব থাকার পর কিছু বলার জন্য ঠোঁট দুটো প্রশস্ত করবে সামনে থেকে তীক্ষ্ণ কণ্ঠে বলা কথাটি কানে পৌঁছালো, কোনো কথা বলো না পায়রা, চুপচাপ আমার সঙ্গে চলো, অনেক কথা আছে। এই প্রথম ইফাত তার হাত ধরেছে। চোখ জোড়ায় অধিকার বোধ স্পষ্ট ফুটে উঠেছে। পায়রা চেয়েও কিছু বলতে পারলো না। মানুষটা তো আর কদিন পরে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। 2 চোখ ভরে যা একটু দেখতে পেত আর হয়তো তাও পারবে না অন্য কারোর স্বামীর দিকে মুখ তুলে তাকাতে। পায়রাকে নিয়ে একটা রিকশায় উঠল ইফাত। বাড়ির উল্টো পথ ধরে রিকশা চলছে। পায়রার দৃষ্টি পাশে বসে থাকা পুরুষটিতে, মুখশ্রীতে। নির্দিষ্ট স্থানে আসতেই রিকশা ভাড়া মিটিয়ে পায়রাকে নিয়ে নেমে গেল ইফাত। একটা কফি শপের ভেতরে ঢুকলো। বিনা বাক্যে পায়রা পা মেলাচ্ছে তার সাথে। ক্যাফের ভেতরে একেবারে কোনায় একটা টেবিলে, যার সঙ্গে রয়েছে 3টে চেয়ার। একটা চেয়ার টেনে পায়রাকে উদ্দেশ্য করে বলল, বসো। পায়রা বসে পড়লো। ঠিক তার সামনের চেয়ারটাতেই বসলো ইফাত। তাদের দেখতে ছোট একটা নোটপ্যাড এবং কলম হাতে এগিয়ে এলো ওয়েটার। ইফাত মনে মনে বেশ বিরক্ত হলো। 1000 টাকার 4টে নোট ছেলেটার হাতে গুঁজে দিয়ে বলল,
এক গ্লাস ঠান্ডা পানি আর একটু প্রাইভেসি চাই। ছেলেটা বেশ অবাক হলো, মাথা নাড়িয়ে চলে গেল। মিনিট দুয়েক পর এক গ্লাস ঠান্ডা পানি টেবিলে রেখে আবারও চলে গেল। ইফাত পায়রার দিকে এগিয়ে দিল গ্লাসটি, বলল, গলা ভিজিয়ে নাও। বিলম্ব না করে গ্লাসের অর্ধেকটা পানি পান করলো পায়রা। বাড়িয়ে দেওয়া টিস্যুটা নিয়ে মুছে নিল ঘর্মাক্ত মুখমণ্ডল। কিছুক্ষণ সময় নিল ইফাত। ধীরে সুস্থে আকুতি ভরা কণ্ঠে বলল, আমার সঙ্গে পালাবে পায়রা? কতটা কর্ণগোচর হতেই পায়রা চমকায়, বিস্ময়ে মুখশ্রীর ভাব ভঙ্গি বদলে যায়। ইফাত মিহিস্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি পায়রা, যার পরিমাণ আমি চাইলেই তোমাকে মেপে দেখাতে পারবো না। তুমিহীনা প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আমার কাছে যন্ত্রণাময় লাগে। নিজেকে ব্যথিত মনে হয়, যেই ব্যথা তুমি চাইলেই অনুভব করতে পারবে না। পায়রার বুকে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে, পারছে না নিজের কষ্টগুলো লুকিয়ে রাখতে। চোখের অশ্রু বর্ষণ হয়ে নামতে চাইছে। আবারও পায়রার হাত দুটুক আঁকড়ে ধরল ইফাত। কেঁপে উঠল পায়রার দেহখানা। তার ডান হাতটা দখলে নিয়ে নিজের গালে ছোঁয়ায়, ছোট ছোট দাড়িতে ঘষে। নাম না জানা অনুভূতির সঞ্চার হয় পায়রার বক্ষস্থলে, কেঁদে দেয় সশব্দে। আজ আর ইফাতের ভেতর কোনো অস্থিরতা নেই, একটু কাঁদতেও নিষেধ করছে না পায়রাকে। তীক্ষ্ণ প্রখর দৃষ্টি মিলে তাকিয়ে দেখছে সামনে বসা অষ্টাদশী মেয়েটির কান্না। আশেপাশে টেবিলে বসা মানুষজন আর চোখে তাদেরকে দেখে ফিরিয়ে নিল দৃষ্টি। ইফাত বলল, আমি জানি তোমার মনেও আমার জন্য অনুভূতি আছে, আছে ভালোবাসা। তাহলে এত কষ্ট পাচ্ছ কেন? আমাকেই বা কেন কষ্ট দিচ্ছ? পায়রার কান্নার বেগ কমল, গলায় আটকে আসছে বাক্যগুলো। অতি কষ্টে থেমে থেমে কান্না জড়িত কণ্ঠে বলল, বাবা তো বলেই দিয়েছেন মানবেন না এই সম্পর্ক। আমি তো কম চেষ্টা করিনি বলো। আমার বাবা পর্যন্ত রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু তোমার বাবার মনে দম্ভ। সেই দম্ভের কারণেই আজ এমন এক পরিস্থিতির সৃষ্টি। পায়রা বিপরীতে কোনো বাক্য বিনিময় করল না। ইফাত বলল, চলো না পালিয়ে যাই, খুব সুখে রাখবো তোমায়। সব ব্যবস্থা করা আছে। তুমি রাজি হলে এখনই চলে যাব অনেক দূরে, যেখান থেকে আমাদের খোঁজ পাওয়া অসম্ভব। একটা সময় রাগ, অভিমান, শত্রুতা ভুলে সবাই আমাদের মেনে নিবে। ইফাতের হাত থেকে নিজের হাত জোড়া ছাড়িয়ে নিল পায়রা। দুই হাতের উল্টো পাশ দিয়ে চোখ জোড়া মুছে নিল। নিজেকে স্বাভাবিক করার জন্য সময় নিল কিছুটা। রয়ে শোয়ে কথা বিপরীতে বলল, আমার বাবা মায়ের কোনো ছেলে সন্তান নেই। আমরা দুই বোনই ওনাদের শেষ সম্বল। বিশেষ করে আমি হচ্ছি পরিবারের বড় সন্তান। বড় সন্তানদের দায়িত্ব সবসময়ই বেশি থাকে। আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন, অনেক অহংকার। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, তাই বলে স্বার্থপরের মতো পালিয়ে যেতে পারবো না। 18 বছরের ভালোবাসা ত্যাগ করে না হয় 2 বছরের ভালোবাসা পাওয়ার জন্য পালিয়ে গেলাম। কি হবে তখন? পরে না হয় সবাই মেনে নেবে, কিন্তু চলন্ত সময়টা কি হবে ভাবতে পারছেন? চোখ দিয়ে এখনো অশ্রু গড়িয়ে পড়ছে তার। ইফাত নীরবে শুনছে কথাগুলো। পায়রা নাক টেনে দম ছাড়লো, বলতে লাগলো, গ্রামে বাবার অনেক সম্মান, সবাই ওনাকে তোয়াজ করে চলে, মান্য করে। আমি যদি পালিয়ে যাই তখন সবাই আঙুল তুলে বলবে, দেখ দেখ, এই সেই শিক্ষক যে কিনা এত এত ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়, অথচ নিজের মেয়েকেই সঠিক শিক্ষা দিতে পারেনি। তাই মেয়ে পালিয়ে গেছে আরেক ছেলের হাত ধরে। আমার মা খুবই নরম মনের মানুষ। অল্পতেই যেমন হেসে ওঠে, তেমনই অল্পতেই ভেঙে পড়ে। মা ভেঙে পড়লে পরিবারটার কি হবে? বাবা পিয়াসার যত্ন নেবে কে? আর পিয়াসা, ওর কি হবে? সহপাঠীরা যখন ওকে নিয়ে হাসাহাসি করে বলবে ওর বোনই পালিয়েছে, তখন কি করবে? জানেন, আমার খালাতো বোনের বিয়ে হয় না, কারণ তার বড় বোন পালিয়েছিল এক ছেলের হাত ধরে, শুধুমাত্র এই কারণে। আচ্ছা, এতে ওর দোষ কি? আমি চাই না আমার কারণে আমার ছোট বোনটার জীবন নষ্ট হোক। আমরা চলে গেলে আপনার বাপ ভাই কি নিস্তার দেবে আমার পরিবারকে? শুধু নিজেকে নিয়ে ভেবে আমি স্বার্থপর হতে চাই না এতগুলো মানুষের জীবন নষ্ট করতে। এর থেকে বরং আমি একাই কষ্ট পাই। নষ্ট হোক আমার জীবন। বিয়ের পর নতুন নারীর ছোঁয়ায় আমাকে আর আপনার মনে থাকবে না। এই কষ্টটা সাময়িক। মানুষ একসঙ্গে কখনো দুজনকে ভালোবাসতে পারে না। স্ত্রী সামনে থাকলে আপনিও পারবেন না। নতুন জীবনের জন্য অভিনন্দন আপনাকে।
বসা থেকে উঠে প্রায় দৌড়েই ক্যাফে থেকে বেরিয়ে গেল পায়রা। ইফাতের পা দুটো অসাড় হয়ে আসছে, চেয়েও পারল না মেয়েটাকে আটকাতে। হতভম্ব হয়ে গেল পায়রার কথায়। মেয়েটা এত ভাবে তার পরিবার নিয়ে, অথচ তার পরিবার যদি জানতো শুধু যৌবনে পা দেওয়া মেয়েটা তাদের অনেক কষ্টে আছে, ভালোবাসা হারানোর দহনে পুড়ে যাচ্ছে ভেতরে ভেতরে, তাহলে হয়তো নিজেদের এমন সিদ্ধান্তেই অটল থাকতে পারতো না। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে বিছানায় বসতেই মায়ের ডাক পড়ল। ক্লান্ত দেহে ঠেলে মায়ের নিকট গেল পায়রা। শিখা মেয়ের উদ্দেশ্যে বললেন, মেহরুন ফোন করেছিল? ওর সঙ্গে তো আমার কলেজেই দেখা হয়েছে, তাহলে ফোন করলো কেন? তোর শরীরটা নাকি খারাপ লাগছিল, তাই ঠিকমতো বাড়ি পৌঁছেছিস কিনা জানার জন্য। মোবাইল সাইলেন্ট করে রাখছিস কেন? কলেজ ছুটি হয়েছে 11টায়, তাহলে এতক্ষণ লাগলো কেন বাড়ি ফিরতে? গাড়ি পাচ্ছিলাম না। তাই বলে এতক্ষণ? সন্দেহ করছো? কোথাও যাওয়ার হলে কি আর বাড়ি ফিরতাম? চুপসে গেলেন শিখা। বললেন, না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। তা কি হয়েছে তোর? জ্বর এসেছে? এদিকে আয় তো দেখি। তেমন কিছু না, ওই একটু মাথা ঘোরা ছিল, তবে এখন আর নেই, ঠিক আছে আমি। বলেই ঘরের দিকে পা বাড়ালো পায়রা। শিখা বেগম ইতস্তত করে পিছু ডেকে বললেন, মির্জা বাড়ি থেকে বিয়ের কার্ড দিয়ে গেছে, দেখেছিস? পায়রার সোজা সাপটা জবাব, কখন দেখলি? সকালেই দেখেছি, বাড়ি থেকে বের হওয়ার আগে। অবাক হলেন শিখা। এত বড় একটা কথা জানার পরও মেয়ে এত শান্ত। গাঢ় দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আবারও চুপ। প্রশ্ন করলেন, চোখ ফুলে আছে কেন? বাইরে যেই রোদ, চোখ মুখ ঘামে ভিজে গেছিল, মোছার কারণে লাল দেখাচ্ছে। তোর খারাপ লাগছে না? কি বিষয়ে খারাপ লাগবে? ওই যে ওই ছেলেটার বিয়ে হয়ে যাচ্ছে। পায়রার বড্ড রাগ হলো, কণ্ঠে তেজ নিয়ে বলল, মা হয়ে মেয়েকে এসব প্রশ্ন করছো কিভাবে? আমার খারাপ লাগবে কেন? খারাপ লাগলেই বা তোমাদের কি? তোমরা তোমাদের একরোখা জেদ, নিজেদের ইচ্ছা নিয়েই থাকো না। আমি তো সব মেনে নিয়েছি, তারপরেও এসব কথা কেন আসছে? শিখা পরিপ্রেক্ষিতে কি বলবেন ভেবে পেলেন না। মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে ওনার। সেদিন বদ্ধ ঘরে মেয়ের চাপা কান্নার আওয়াজ তার কেউ শুনতে না পেলেও তিনি শুনেছিলেন। আর কিছুক্ষণ বাদেই গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ির ভেতরটা ফাঁকা, ইফাতের ঘরের দরজা ভেতর থেকে লাগানো। ইসমিতারা খাতুন একটা মোড়া নিয়ে বসে আছে, সবার ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা তারা তদারকি করতে ব্যস্ত। ছেলেকে ডাকতে যাওয়ার সময় ওনার নেই, তাই কোহেলিকে পাঠিয়েছেন দেওরকে ডেকে আনার জন্য। অনেকক্ষণ ডাকার পরও ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে হতাশ হলো কোহেলি। চলে এলো ছোট শাশুড়ির নিকটে। তাকে দেখতেই ইসমিতারা খাতুন শুধালেন, ইফাত কই? কোহেলি নিম্ন স্বরে উত্তর দিল, দরজা আটকে ঘরে বসে আছে। অনেক ডেকেছি কিন্তু কোনো সাড়া দেয়নি। সাড়া দেয়নি মানে? ও জানে না আজ ওর গায়ে হলুদ? জানি না ছোট মা। চোখে মুখে বিরক্তি ফুটে উঠল ইসমিতারার। এখান থেকে যাওয়ার জন্যে উঠে গেলেই সব কটা কাজে ফাঁকি দিবে, বাঁধিয়ে দিবে গন্ডগোল। হঠাৎ নেওয়াজ মির্জাকে দেখতেই এগিয়ে গেলেন, স্বামীর উদ্দেশ্যে বললেন, ইফাত দরজা আটকাইয়া বইয়া রয়েছে। বৌমারা পাঠাইছিলাম ওরে ডাকতে, কিন্তু আপনার ফোলা দরজা খুলে না। এখন আমি এত কাম রাখা কেমনে যাই কন্ত? আপনি গিয়ে একটু দেখেন না। নেওয়াজ মির্জা মাথা নাড়িয়ে ছেলের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালেন। ঘরের সামনে এসে জোরে জোরে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে কোনো সারা শব্দ না আসা এবার ডাকলেন, ইফাত আব্বু, কি করছস? দরজা খোল, সবাই তো বইয়া আছে তোরে হলুদ লাগানোর লইগা। ওই ইফাত। দরজা খুলে গেল। নেওয়াজ মির্জার মুখে আনন্দ ফুটে উঠল। ইফাতের মুখশ্রী ফুলে আছে, চোখ জোড়া লালচে আবার ধারণ করেছে, পরনে ট্রাউজার আর একটা স্লিভলেস টি শার্ট। বাবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে বলেছিলাম আমি শুধু বিয়ে করব আব্বা, তাই বিয়ের আয়োজন করেন। বিয়ের সময় হলে ডাক দিয়েন। এসব হলুদ টলুদ গায়ে মেখে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ঘুমাই, বিরক্ত কইরেন না। কথাটা শেষ করে দরজা ঠাস করে লাগিয়ে দিল। ছেলের এমন ব্যবহারের চমকান নেওয়াজ মির্জা চুপচাপ নিচে চলে যান ভয়ে। যদি ছেলে বেঁকে বসে বিয়ে করতে না চায়, না এই মুহূর্তে ছেলেকে চেতানো যাবে না। নিচে এসে সবার উদ্দেশ্যে বলে দিলেন, এসব বাড়তি অনুষ্ঠানের নাকি ইফাতের পছন্দ না। আপাতত বাদ দাও এইগুলা, বিয়ের তোড়জোড় শুরু করো। নেওয়াজ মির্জার বড় বোন সবেদা বানু কড়া গলায় বলে উঠলেন, পছন্দ না মানে? সেই সোলরতে দেই খাইতাছি বিয়ার আগের দিন গায়ে হলুদ হয়। এইখানে উপস্থিত হকগুলোর এরম কইরাই বিয়া হইছে, তাহলে তোর পোলা আবার কোন জমিদার যে হলুদ মাখবো না? ওর লাইগা কি নিয়ম বদলাইব?
আহা বুবু, আস্তে কও। জানো তো পোলাটার রাগ সম্পর্কে? এসব কথা ওর কানে গেলে বিয়াটা হইব নাকি সন্দেহ। সজাগ কণ্ঠে বলে উঠলেন নেওয়াজ মির্জা। মুখ বাঁকালেন সবেদা বানু। বিদ্রুপের সুর বলে উঠলেন, শেষমেশ নেজু হেয়ার পলারে ডরায়। কাচুমাচু মুখে স্থান ত্যাগ করলেন নেওয়াজ মির্জা। হলুদ শাড়ি, গা ভর্তি গহনা পরে হলুদে বউ সেজে বসে আছে সৌমি। লজ্জায় নুইয়ে রেখেছে মাথা। সামনে তার বিভিন্ন পদের খাবার সাজিয়ে রাখা। একজন একজন করে আসছে আর একটু একটু করে খাবার তার মুখে তুলে দিচ্ছে। পাশে বসে আছে বান্ধবীরা। আজ সকালেই তারা এসে পৌঁছেছে বিয়ে বাড়িতে। গতকাল সন্ধ্যায় ইফাতের সঙ্গে তার দেখা হয়েছে, বিনিময় হয়েছে বাক্য। শেষ তাদের দেখা হয়েছিল সে নিজে মির্জা বাড়ির খাবার টেবিলে। তারপর কেউ আর কারো মুখ দর্শনও করতে পারেনি। ইফাত নিজেই সৌমিকে দেখা করার জন্য এবং আলাদা কথা বলার জন্য প্রস্তাব দেয়। ইফাত ফোন করে এমন একটি প্রস্তাব দেওয়াতে খুব খুশি না হয়েছিল সৌমি। মনে হচ্ছিল তার হাজারো প্রশ্ন, কল্পনায় বুনছিল সুন্দর সুন্দর স্বপ্ন। সবার চোখ ফাঁকি দিয়ে এসে দাঁড়িয়েছিল বাড়ির পাশের বিলের ধারে। কিন্তু কে জানতো ইফাত নামক সুদর্শন পুরুষটা তার হাস্যোজ্জ্বল মুখখানা মলিন করে দিতে এসেছিল স্বপ্নগুলো ভেঙে দিতে। ইফাত ভাত বাজ করে আম গাছটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সৌমি এগিয়ে এলো, লজ্জায় নামিয়ে নিল দৃষ্টি। ইফাত গম্ভীর কণ্ঠে বলল, আমার গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। জি বলো। মেয়েটির মুখ থেকে তুমি সম্বোধন শুনে বিরক্ত বোধ করলো ইফাত। চেনা নেই জানা নেই এক অপরিচিত ছেলেকে সরাসরি তুমি। কথা না বাড়ি ইফাত সরাসরি বলে উঠল, আমি অন্য একজনকে ভালোবাসি। চেয়েছিলাম তাকে জীবন সঙ্গিনী করে নিজের জীবনের সঙ্গে বেঁধে ফেলতে, কিন্তু আফসোস কেউ আমাদের সম্পর্ক মেনেই নিল না। উল্টো বিয়ে ঠিক হয়ে গেল আপনার সঙ্গে। এমন একটা ছেলের সঙ্গে সারাটা জীবন কিভাবে সংসার করবেন, যার মনের মহলে অন্য কারো বসবাস, যার চিন্তাভাবনার জগৎ জুড়ে অন্য কেউ, তার সঙ্গে কি আদৌ সুখী হতে পারবেন? মুখশ্রীতে মলিনতা ভর করলো সৌমির। বেশ কিছুক্ষণ নীরবতার পর আচমকা বলে উঠল, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বউ পেয়ে প্রাক্তনকে আর মনে থাকবে না, মন থেকে মুছে যাবে সে, ভুলে যাবে তাকে। আমি নিজের ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দিব। মেয়েটির কথায় চমকায় ইফাত। পায়রাও তাকে এই কথাটা বলেছিল। ভালোবাসা কি এত সস্তা যে একজনের শূন্যতা আরেকজনকে দিয়ে পূরণ হবে? যারা পূরণ করতে পারে তারা আর যাই হোক ভালোবাসতে জানে না। ইফাতের সোজাসাপটা কথা, আপনাকে আমার পছন্দ নয়। তাতে কি, তোমাকে আমার খুব পছন্দ। তুমি আমার শখের। তোমার মনে যদি 10 জনও থাকে তবুও আমার তোমাকেই চাই। কথাটা বলেই তার আর দুদণ্ড দাঁড়ালো না সৌমি। ইফা দীর্ঘশ্বাস ফেলে ফিরে আসে বাড়ি। বুঝতে পারে এই মেয়ে সহজে তাকে ছাড়বে না। হলুদ শেষে ঘরে এসে দরজা আটকে দিল সৌমি। আয়নার সামনে শটান করে দাঁড়িয়ে পড়লো। পরখ করে দেখে নিল নিজেকে। কিছু একটা ভেবেই 2 হাত দিয়ে লুকিয়ে নিল নিজের মুখখানা। মিনমিনে স্বরে বলল, আর মাত্র কয়েক ঘন্টা, তারপর তুমি আমার ইফাত। ঘুচে যাবে আমাদের সকল দূরত্ব। লুকিয়ে চুপিয়ে দেখার সমাপ্তি ঘটবে। মুচকি হেসে বিছানা থেকে মোবাইলটা হাতে নিয়ে কল লিস্টে ঢুকলো। গতকাল ইফা যে নাম্বার থেকে কল করেছিল সেই নাম্বারটা ভালোবাসা নামে সেভ করে রেখেছে সৌমি। কি কোনো কিছু না ভেবে কল দিল সেই নাম্বারে। সুইচ অফ বলছে। মুখে থেকে বিরক্তিকর শব্দ বেরিয়ে এলো। কিছু একটা ভাবতেই সে বিরক্তি পরিণত হলো খুশিতে। জানালার ধারে বসে নিষ্ফল দৃষ্টিতে চাঁদের পানে তাকিয়ে আছে পায়রা। আধ খাওয়া চাঁদ আকাশে আলো ছড়াচ্ছে। আজ হয়তো নিদ্রাহীনতায় রাতটা কাটবে তার। ঘড়িতে 2:18 ঘড়ির দিকে তাকালেই ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। সময়টা এখানে থেমে গেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? এই তো সে সন্ধ্যে থেকে প্রায় রাত 12:30 পর্যন্ত তীব্র শব্দে বক্স বেজেছে বিয়ের গান। পুরো গ্রাম জুড়ে জ্বলছে হরেক রকমের বাহারি আলো, যা পায়রার নিকট বিরক্তি লাগছে, চোখের বিষ মনে হচ্ছে। ইচ্ছে করছে ছুটে কোথাও চলে যেতে, যেখান থেকে প্রিয় মানুষকে অনের হয়ে যাওয়া দেখতে হবে না, পেতে হবে না কষ্ট। ভোরের আলো ফুটতেই পুরো বাড়ি জুড়ে পাখির মতো কিচিরমিচির শব্দ শুরু হয়ে গেছে। এক কথায় চারদিকে কোলাহলপূর্ণ পরিবেশ। আজ শুক্রবার, জুম্মার পরেই বিয়ে। রান্নার জন্য বড় বড় হাঁড়ি নারকেলের বাগানে নামানো হচ্ছে মিনি ট্রাক থেকে। বানানো হচ্ছে বিশাল বড় মঞ্চ। মাটিতে গর্ত করে চুলা তৈরি করা হচ্ছে রান্নার জন্য। চারদিকে এত এক উৎসবমুখর পরিবেশ। মাহবুবা বেগমের বিরক্ত লাগছে সবকিছু। মনে হচ্ছে স্বামী অতি বাড়াবাড়ি করছেন ছোট ছেলের বিয়ে নিয়ে। বড় ভাইয়ের বউ নিবেতা বিছানায় বসে খিচুড়ি গিলছেন। সকালে নাস্তা হিসেবে খিচুড়ি রান্না হয়েছিল।
সকালে সবার সঙ্গে খাওয়ার পরেও আবার এক প্লেট ভর্তি খিচুড়ি এনে ননদের ঘরে বসে খেয়ে নিচ্ছেন তিনি। ননদের চিন্তিত মুখ দেখে মুখের খাবার শেষ করে বললেন, তোমার জামাইয়ের কাণ্ড দেখে আমি অবাক হইয়া যাই। এমন তো না যে তুমি নিঃসন্তান, তোমারও একটা পোলা আছে, সে হইতাছে এবারের বড় পোলা। কই হের বিয়াতে তো এমন করে আয়োজন করে নাই, সব কিছুই শুধু 2 নাম্বার বউ আর তার পোলা মায়ের লাগিয়া। এক লোকে যখন 2 বউয়ের দায়িত্বই পালন করতে নাই পারবি, তাহলে 2 বিয়া করতে গেলি কেন? আগুনে ঘি ঢালার মতো অবস্থা হলো। চোখ মুখের আবরণ আরো কঠোর হয়ে গেল। রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন মাহবুবা। নিবতা আবারও বললেন, সময় থাকতে থাকতে লাগাম টানো ননদি, নিজের অধিকার বুঝে নাও। তুমি বাড়ির প্রথম বউ, তোমার অধিকার সবার থেকে বেশি। এই বাড়িতে তুমি আগে পা রাখছো, সন্তানও জন্ম দিছো আগে। মনে রাখো তোমারও কিন্তু পোলা আর পোলার বউ আছে, ওগা একটা ভবিষ্যৎ আছে। বিয়াটা হইতে দাও। আমিও ভাবছি সারাদিন ওনার লাগে কথা কমো আর সহ্য করুম না এসব একপাক্ষিক ভালোবাসা। বেলা বাড়তেই পার্লার থেকে সৌমিকে বধূ সাজানোর জন্য মেয়েরা এসেছে বিছানা ভর্তি গহনা। গতকাল বিকেলেই মামুন এবং কোহলি এসে গহনাগুলো দিয়ে গিয়েছে চেয়ারম্যান বাড়িতে। তন্মধ্যে তোফাইল আহমেদের দেওয়া গহনাও রয়েছে। 2 হাত ভর্তি মেহেদি, রং বড্ড গাঢ়, মাঝখানে গোটা গোটা অক্ষরে লেখা ইফাতের নাম জল জল করছে। ঘন্টা 2 মধ্যেই সৌমিকে সাজানো হয়ে গেল। আয়নার সামনে গিয়ে নিজেকে পরখ করে দেখতে লাগলো সৌমি। লাল বেনারসি, শরীর ভর্তি গহনায় লাল টুকটুকে বউ লাগছে তাকে। হেলেনা ঘরে এসে মেয়ের পানে তাকাতে চমকে গেলেন। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বললেন, কত বড় হয়ে গেছে আমার মেয়েটা, কি অপরূপ সুন্দরীই না লাগছে। লজ্জায় মাথা নুয়ে নিল সৌমি। মনে মনে ভাবতে লাগলো, ইফাত যখন তাকে এই রূপে দেখবে তখন কি ইফাতের ঘায়েল হবে সৌমির এই রূপে? লাজ লজ্জা ভুলে তাকিয়ে থাকবে। চারিদিকে খাবারের মোমো গন্ধ ছড়িয়ে পড়েছে। জুম্মার শেষে সবাই উপস্থিত হয়েছে প্যান্ডেলের স্থানে। ফয়সাল ইসলাম নামাজ শেষে সোজা বাড়িতে এলেন। শিখা বেগম ফিয়াসা তৈরি হয়ে বসে আছে। ফয়সাল ইসলাম ভ্রু কুঁচকে শুধালেন, পায়রা কই? যাবে না বলেই দিয়েছে। শিখা বেগমের উত্তর, পুরো পরিবার সহ বারবার যেতে বলছেন নেওয়াজ মির্জা। এখন যদি পায়রা না যায় তাহলে কি করে হয়? আমি তো অনেকবার বললাম, এমনকি বিছানায় পোশাকও রেখে এসেছি, কিন্তু ও শুনলই না, জেদ ধরে বসে আছে। দেখো তুমি বুঝিয়ে রাজি করাতে পারো কিনা। ফয়সাল ইসলাম দ্রুত গেলেন মেয়ের ঘরের দিকে। দরজায় টোকা দিয়ে বাইর থেকে জিজ্ঞেস করলেন, ভেতরে আসবো মা? ভেতর থেকে তীক্ষ্ণ স্বরের উত্তর, ভেতরে প্রবেশ করলেন তিনি। বিছানার মাঝখানে নীরস মুখে বসে আছে পায়রা। পাশেই শিখা বেগমের রেখে যাওয়া 3 পিস, যা এখনো পর্যন্ত ছুঁয়ে দেখেনি সে। জামাটা হাতে নিয়ে মেয়ের দিকে বাড়িয়ে দিলেন ফয়সাল ইসলাম। বললেন, সবাই তৈরি হয়ে বসে আছে, আর তুই কিনা এখনো এখানে বাড়ির পোশাক পরে আছিস? কেন মা বলেনি যে আমি যাব না? আমি তোর মুখ থেকে শুনতে চাই, যাবি না কেন? ইচ্ছে করছে না। বিয়ে বাড়িতে অনেক লোকজন থাকবে, জানোই তো আমার এত লোকের মধ্যে ভালো লাগে না। একটা দিনেরই তো ব্যাপার, যাব, কিছুক্ষণ থাকবো, বিয়েটা হয়ে গেলে চলে আসবো। এখন তুই যদি না যাস তাহলে ওরা কিভাবে বলতো? এর মাধ্যমে তো প্রমাণ হয়ে যায় তুইও ওই ছেলেটাকে। এতটুকু বলেই থামলেন ফয়সাল ইসলাম। ভেতরের ক্ষতটা আবারও তাজা হয়ে উঠল পায়রার। এই মুহূর্তে বাবাকে তার নিকট পৃথিবীর সবথেকে হৃদয়হীন নিকৃষ্ট মানুষ বলে মনে হচ্ছে। কি অপরাধ করেছিল সে? কেন বারবার সবাই তাকে কষ্ট দিচ্ছে? ফয়সাল ইসলাম ঘর থেকে যেতে যেতে বললেন, তাড়াতাড়ি তৈরি হই না, আমরা অপেক্ষা করছি। আর দেরি করে না, এক প্রকার বাধ্য হয়েই তৈরি হয়ে বাইরে এলো পায়রা। ভেতরে যতই ঝড় বয়ে যাক না কেন, তছনছ হয়ে যাক সবকিছু, তবু নিজেকে সবার সামনে প্রমাণ করতে হবে, আমি ভালো আছি। গ্রামের লোকজন ঘুরে ফিরে বিয়ের আয়োজন দেখছে। এখন আয়োজন আগে কখনো গ্রামের বিয়েতে হয়নি। সব থেকে বেশি আকর্ষণ করেছে স্টেজটা। স্টেজের মাঝখানে টানানো হয়েছে পাতলা লাল রঙের কাপড়। এক পাশে বরের বসার স্থান, আরেক পাশে কোণে। কবুল বলার আগ পর্যন্ত কেউ কারো মুখ দেখতে পারবে না। বিছানায় শেরওয়ানি রাখা। গোসল সেরে শেরওয়ানিটা পরে নিল ইফাত। আয়নার সামনে গিয়ে নিজেকে তৈরি করে নিল। বাড়ির ঘরগুলো ফাঁকা, সবাই স্টেজের কাছাকাছি। ঘর থেকে বের হয়ে সোজা বাবার ঘরে প্রবেশ করলো ইফাত। বিছানার তলায় পেয়ে গেল রূপোর তৈরি একটা চাবি। সঙ্গে সঙ্গে ঠোঁটের কার্নিশে ফুটে উঠল অমায়িক হাসি। সৌমিকে এনে বসানো হয়েছে তার নির্ধারিত স্থানে। ফয়সাল ইসলাম এবং ওনার পরিবারকে দেখতেই বিস্তর হাসলেন নেওয়াজ মির্জা। মামুনকে সঙ্গে নিয়ে এগিয়ে গেলেন ফয়সাল ইসলামের উদ্দেশ্যে। বললেন, আপনাগো অপেক্ষায় ছিলাম মাস্টার, আপনাগো দেখা মনটা আমার ভালো হইয়া গেছে।
বিয়ার অনুষ্ঠানটা এমন জমজমাট লাগতেছে। ফয়সাল ইসলাম সৌজন্য হেসে প্রত্যুত্তর করলেন। বাড়ি বয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন, না এসে পারি? আবারও হাসলেন নেওয়াজ মির্জা। পায়রা জড়তা নিয়ে মায়ের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে, তার দিকে দৃষ্টি যেতেই নেওয়াজ মির্জা তাকে উদ্দেশ্য করে শুধালেন, ভালো আছো মা? পায়রা উপর নিচ মাথা নাড়িয়ে নিম্ন স্বরে উত্তর দিল, আসেন আসেন, আপনাকে লইয়া বসার আলাদা জায়গা করছি, ওইখানে বৈশা পুরো বিয়া আরামসে দেখতে পারবেন। ফয়সাল ইসলাম নেওয়াজ মির্জার অনুরোধে সাড়া দিলেন। চারদিকে বর এসেছে উল্লাসে ফেটে পড়ল। সুন্দর করে সাজানো হয়েছে গেট। সমীর কাজিন মহল এবং বান্ধবীরা মিলে গেট ধরেছে। কিছুক্ষণের মধ্যেই কাজী চলে এলো, তারা দিয়ে বললেন, বর কোথায়, আসতে বলুন। গেটের পাট চুকিয়ে ইফাতকে সঙ্গে নিয়ে নির্ধারিত জায়গায় চলে এলো মামুন। বসানো হলো তার বরাদ্দ আসনে। সমীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে করে বলে তার মামাতো বোন ফাহিমা বলে উঠল, দুলাভাইকে কিন্তু অনেক সুন্দর লাগছে আপু। মুচকি হাসলো সমী। ঘাড় ঘুরিয়ে পর্দার মধ্য দিয়ে দেখার চেষ্টা করলো হবু স্বামীকে, কিন্তু পারল না। স্পষ্টভাবে দেখা যাচ্ছে না মুখশ্রী। ইফাতকে দেখেই গলা শুকিয়ে এলো পায়রার। ভেতরে হাহাকার করছে। মায়ের সঙ্গে আরো চিপকে বসলো। মনে মনে নিজেকে বুঝ দিতে লাগলো। কান্না আটকানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। শেরওয়ানিতে ইফাতের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ, অথচ এখানে আসার পর একবারও সে পায়রার দিকে চোখ তুলে তাকায়নি। সে কি দেখতে পায়নি পায়রাকে, নাকি নিজের নববধূর চিন্তায় মশগুল হয়ে আছে? কাজী তাদের মাঝামাঝি বসে কাগজপত্র ঠিক করছেন। নেওয়াজ মির্জা এবং তোফায়েল একসঙ্গে দাঁড়িয়ে আছেন। চোখে মুখে আনন্দ চিকচিক করছে। ক্ষণে ক্ষণে কিছু নিয়ে কথা বলছেন দুজনে এবং মুচকি মুচকি হাসছেন। এতদিনের বন্ধুত্বের সম্পর্কটা আজ নতুন আরেকটি সম্পর্কে রূপ নিতে যাচ্ছে। কাগজপত্র ঠিক করে সবকিছু জোরে জোরে পড়ে নিলেন কাজী। পাত্রের উদ্দেশ্যে সশব্দে বলে উঠলেন, মা কবুল বলো। সমী লজ্জায় আড়ষ্ট হয়ে চুপচাপ বসে রইল। পাশ থেকে তার মামি আহ্লাদি সুরে বললেন, সৌমি কবুল বল মা, সবাই অপেক্ষা করছে তো। কয়েক সেকেন্ড সময় নিয়ে কবুল বলার উদ্দেশ্যে ঠোঁট দুটো প্রশস্ত করলো সমী। তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিল ইফাত। কাজী ভ্রু কুঁচকে তাকালেন। তোফাইল এগিয়ে এসে প্রশ্ন করলেন, কি হয়েছে, কোনো সমস্যা বাবা? ইফাত নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, অনেক বড় সমস্যা। কি সমস্যা বলো আমায়। এই মেয়েকে তো আমি বিয়ে করব না, কিছুতেই না। পাত্রের মুখ থেকে এমন কথা শুনে উপস্থিত সকলে চমকায়। দূরে বসে থাকা সকলের মধ্যে শুরু হয়ে যায় কানাঘোষা। পায়রা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে পাত্রের বেশে বসে থাকা প্রিয় মানুষটির পানে। নেওয়াজ মির্জা এগিয়ে আসেন, পুত্রের উদ্দেশ্যে বললেন, এইগুলা কেমন কথা? এই মাইয়া বিয়া করবি না মানে? তুই কিন্তু আমার কথা দিছিলি সুন্দর মতন বিয়াটা করবি। বিয়ে করব বলেছি, কিন্তু এই মেয়েকেই যে বিয়ে করব সে কথা তো বলিনি। বলেছি কি? ছেলের যুক্তির সামনে থতমত খেয়ে যান নেওয়াজ মির্জা। সত্যি তো ইফাত তো বলেনি সে সমী নামক মেয়েটিকে বিয়ে করবে। তোফাইলের চোখে মুখে আতঙ্ক। বিচলিত কণ্ঠে বললেন, তোমার ফলাই শেষ সময় আইসা এইসব কি কয়? ওরে মজা করতে নিষেধ করো, আমার মান সম্বন্ধে কিছুই থাকবো না। ইফাতের তীক্ষ্ণ কণ্ঠের জবাব, সম্পর্কে আপনি আমার এমন কিছুই হন না যে আপনার সঙ্গে মজা করতে হবে। বিয়ের প্রস্তুতি নেওয়ার আগে আপনার উচিত ছিল নিজের মান সম্মান নিয়ে চিন্তা করা। যাই হোক, সে সময় এখন আর নেই। তার মানে তুই বিয়া করবি না? নেওয়াজ মির্জার রাগান্বিত কণ্ঠে প্রশ্ন। ইফাত স্পষ্ট বাক্যে উত্তর দেয়, করব না কেন? বিয়ে করার জন্যই তো এত সেজেগুজে উপস্থিত হয়েছি। তাহলে নাটক শুরু করলি কে? তাড়াতাড়ি কবুল কইয়া দে। নাটক তো আমি করছি না আব্বা, নাটক করছেন আপনারা। যাকে তাকে নিজের বউ বানানোর ইচ্ছে আমার নেই। কথাটা শেষ করেই স্টেজ থেকে নেমে গেল ইফাত। সকলের চোখে মুখে বিস্ময়। পায়রা দৃষ্টি নত করে নিল। শিখা বেগম ফিসফিসিয়ে স্বামীর উদ্দেশ্যে বললেন, ওই ছেলে এত সহজে বিয়ে করছে শুনেই আমার কাছে সবটা গন্ডগোল মনে হচ্ছিল। আর এখন তো আমার ভাবনাটাই সত্যি হলো। বড় কোনো ঝড়ামেলা হতে চলেছে। চলো এখান থেকে। ফয়সাল ইসলামের মুখখানা চুপসে গেল। কিছু বললেন না। সবার মধ্য থেকে উঠে যাওয়া এই মুহূর্তে শোভা পায় না। স্টেজ থেকে নেমে সোজা পায়রার সামনে এসে থামল ইফাত। হঠাৎ এমন একটি কাণ্ডে চমকায় পায়রা। মায়ের শাড়ির আঁচল শক্ত করে ধরে রাখে। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখভঙ্গি, হাসিটা কেমন যেন অদ্ভুত লাগছে। খপ করে পায়রার হাতটা ধরে ফেলে ইফাত। এক টানে দাঁড় করায় নিজের সামনে। ফয়সাল ইসলাম বিমন দৃষ্টিতে তাকান তাদের দিকে। কয়েক সেকেন্ড নির্বাক হয়ে যান। নিজেকে যথাসাধ্য স্বাভাবিক করার চেষ্টা করেন। কণ্ঠে কাঠিন্যতা এনে বললেন, তুমি আমার মেয়ের হাত ধরলে কেন? হাত ছাড়া বলছি।
কথাটা বলতে বলতে তাদের দিকে এগিয়ে আসেন ফয়সাল ইসলাম। ইফাত পূর্ণ দৃষ্টিতে তাকায় পায়রার দিকে, মৃদু হেসে উত্তর দেয়, আপনাদের সকলকে বারবার বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। আমার কণ্ঠনালী ব্যথা হয়ে গেছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল বারংবার। তাই আমি আর আপনাদের সঙ্গে কোনো কথাই বলতে চাই না। আপনাদের জেদের জন্য আমি আমার ভালোবাসা বিসর্জন দিতে পারবো না নিজের জীবনের সুখ নষ্ট করতে। আমি আপনার মেয়ের মতো অত উদার নই, স্যার। ফয়সাল ইসলাম হতবিহ্বল হয়ে গেলেন। বিপরীতে বলার মতো খুঁজে পেলেন না কোনো বাক্য। নেওয়াজ মির্জার ক্রুদ্ধ মিশ্রিত কণ্ঠ হতে বেরিয়ে আসে, ইফাত। ইফাত পাত্তা দেয় না পিতাকে। এতক্ষণ নীরবে পুরো ঘটনায় অবলোকন করলেও সৌমি ইফাতের ব্যবহারে সে আশ্চর্য, বিস্মিত, হতবাক। এই তাহলে সেই মেয়ে যাকে এত ভালোবাসে ইফাত। পর্দা সরিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো সৌমি। পিতার সম্মুখে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, বাবা, ইফাত কি বলছে এসব? ওকে বলো না এমন না করতে। প্লিজ ইফাত, এসব পাগলামি বন্ধ করো। আমি কখন ধরে অপেক্ষা করছি তোমার জন্য। দয়া করে বিয়ে করে নাও আমায়। মেয়ের কষ্ট সহ্য করতে পারেন না তোফায়েল। মেয়েটা যে বড্ড আদরের। অকস্মাৎ শাসিয়ে বলে ওঠেন, একদম ভালো হইতেছে না ইফাত, আমারে রাগাইও না তুমি। তাড়াতাড়ি আইসা বিয়েটা কইরা নাও, লোক হাসাইও না। ইফাতের তেরা উত্তর, যদি না করি তাহলে তোমারে জোর করাইয়া বিয়া করামু। তোমার ধারণা আছে আমাগো লোক সম্পর্ক? ইফাত প্রতিক্রিয়া করল না। ফয়সাল ইসলাম কর্কশ কণ্ঠে বললেন, আমার মেয়ের হাত এখন ছাড়ছো না কেন? মির্জা সাহেব, ছেলেকে কিছু বলুন। নেওয়াজ মির্জা অপারগ দৃষ্টিতে তাকালেন। বুঝতে পারলেন এই মুহূর্তে ছেলে ওনার বিগড়ে গেছে। কিছু বললেও কাজ হবে না। ফয়সাল ইসলাম এক পা এগোতেই পায়রার হাত শক্ত করে ধরে পিছিয়ে গেল ইফাত। পকেট থেকে বের করলো একটা হ্যান্ডগান। উপস্থিত সবার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। পায়রার শুকনো ঢোক গিলল। ছেলেটার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? শক্তপোক্ত হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো পায়রা। ইফাত বিরক্তি প্রকাশ করে ধমকের সুরে বলল, নড়াচড়া করছো কেন কবুতর? চুপ করে দাঁড়িয়ে থাকো। তোফাইলের মুখে কোনো রা নেই। ভয়ে তিনি এক পাশে মেয়েকে নিয়ে সেটে আছেন। ইফাতকে ওনার সুবিধে ঠেকছে না। যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, একবার জীবন চলে গেলে আর জীবন ফিরে পাওয়া যাবে না। কিন্তু বেঁচে থাকলে আবারও মেয়েকে বড় ঘরে বিয়ে দিতে পারবেন। পুত্রের হাতে নিজের প্রিয় হ্যান্ডগান দেখে বিস্ময়ে হা হয়ে যান নেওয়াজ মির্জা। গানটা এক বিদেশি পার্টি উপহার হিসেবে দিয়েছিল ওনাকে, যা তিনি খুব যত্ন করে খাটের তলায় ট্রাঙ্কের ভেতরে রেখেছিলেন। তার জন্য বানিয়েছিলেন রূপোর চাবি। ছেলে জানলো কিভাবে এই গোপন জিনিসের কথা? আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, কিরে, তুই আমার পিস্তল পাইছস কই? তাড়াতাড়ি আমারে দিয়া দে এইটা। এইগুলা পোলা পাইনের খেলনা জিনিস না। দে বাপ, পিস্তলটা আমার হাতে দে। আপনারে দেওয়ার জন্য আনিনি এটা। হয় আজ সবাইকে সাক্ষী রেখে আমাদের বিয়ে দিবেন, নয়তো কি? এই গানে 4টা বুলেট আছে। 2টো পায়রার মাথায় করব, বাকি 2টো নিজের মাথায়। পছন্দের মানুষকে যদি বিয়েই করতে না পারি তাহলে বেঁচে থেকে কি হবে? আপনারা আপনাদের জেদ নিয়েই থাকেন। শিখা বেগম বিচলিত কণ্ঠে বলে উঠলেন। ফয়সাল ইসলাম বুঝতে পারছেন না কি বলবেন। এমন একটা পরিস্থিতিতে যে পড়তে হবে ওনাকে ভাবতেই পারেননি উনি। নইলে কখনো মেয়েকে নিয়ে আসতেন না এখানে। মামুন দাঁতে দাঁত চেপে বলল, দেখ ইফাত, তুই এইটা ঠিক করতেছস না। আব্বার মান সম্মান নষ্ট হইতাছে। সম্মান ছিলই বা কবে? যা শুরু করেছেন গ্রামে, লোকে তো শুধু ভয়ের চোটে সমীহ করে চলে। চোরা চোখে উপস্থিত সকলের দিকে তাকালেন নেওয়াজ মির্জা। ছেলে যে আজ ওনার সবকিছু ফাঁস করে দেবেন বোঝা হয়ে গেছে। কণ্ঠে কঠোরতা মিশিয়ে জিজ্ঞেস করলেন, চাস কি তুই? বললামই তো, আমাদের বিয়ে দিয়ে দিন, তাহলে আর একটা শব্দও করব না। বউ নিয়ে চুপচাপ বাড়ির ভেতরে ঢুকে যাব। নির্লজ্জ। ইফাত ঠাট্টা করে বলে উঠল, আপনি তো 2টো বিয়ে করেছেন আর আমি সবে একটা করতে চাইছি, তাতেই নির্লজ্জ হয়ে গেলাম। নেওয়াজ মির্জার মনে হতে লাগলো ওনার বুকেই কেউ বন্দুক চালিয়ে দিয়েছে। কড়া গলায় বললেন, কাজী বিয়া পড়াও। ভ্রুজোড়া কুঁচকে গেল ইফাতের। প্রশ্ন করল, পায়রার সঙ্গে? তুই যার ইচ্ছা বিয়া কর, আমার কি? আমার দায়িত্ব আমি পালন করতেছি। আয়। ফয়সাল ইসলাম হুঙ্কার দিয়ে বলে উঠলেন, আপনার কিছু না হলেও আমার আপত্তি আছে। আমি আমার মেয়েকে আপনার ছেলে হাতে দিব না। তাইলে আর কি? দাঁড়াইয়া মায়ের মরণ দেখেন। এইটা আমার পোলা। এরে আমি ভালো কইরা চিনি। একবার যা কয় তাই করে। মুখ বাঁকিয়ে জবাব দিলেন নেওয়াজ মির্জা। গ্রামের লোকজন নেওয়াজ মির্জার সঙ্গে সহমত পোষণ করলেন। তাদের মধ্য থেকে একজন বলে উঠলেন, ফয়সাল স্যার, আপনার হেগো সম্পর্ক মাইনা
নেওয়া উচিত। ইফাত তো ভালো একটা পোলা, এমন পোলারে মাইয়ার জামাই হিসেবে পাওয়া কপাল। আরেকজন বলে উঠলেন, মাইনে নেন, পোলা মাইরার জীবনটা নষ্ট কইরেন না। ইফাত দম ফেলে বলল, আমার কিন্তু বিরক্ত লাগছে এবার। দ্রুত বলুন, বিয়ে দিবেন নাকি গুলি চালিয়ে দিব? ফয়সাল ইসলাম এর উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তোরও কি একমত এই ছেলেকে বিয়ে করবি? উত্তর দিতে পারল না পায়রা। যে ছেলে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, এত কিছু করছে, তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য পায়রার নেই। আবার বাবাকেও কষ্ট দিতে পারবে না। মাথা নত করে নিল তৎক্ষণাৎ। ফয়সাল ইসলাম দীর্ঘশ্বাস ফেলে স্টেজে উঠে গেলেন। বললেন, বিয়ে পড়ানো শুরু করুন কাজী সাহেব। কাজী সাহেব কাচুমাচু মুখ করে বললেন, আমি তো কাবিননামা তৈরি করেই সঙ্গে নিয়ে এসেছিলাম, সেখানে তো কন্যার জায়গায় অন্য নাম দেওয়া। এখন এই মুহূর্তে আরেকটা কাবিননামা কোত্থেকে পাবো? ইফাত গানটা এক পকেটে ভরে শেরওয়ানির আরেক পকেট থেকে ভাঁজ করা কাগজ বের করলো। পায়রাকে নিয়ে কাজীর সামনে গিয়ে দাঁড়ালো। কাগজ বাড়িয়ে দিয়ে বলল, ব্যাপার না, আপনার দৌড় আমি আগে থেকেই জানতাম, তাই নিজ দায়িত্বে সব তৈরি করে রেখেছি। চমকে যান কাজী, মনে মনে আওড়ান, বুধ বুইন্দা শয়তান। সবেদা বানু বলে উঠলেন, এমনি কেউ বিয়া করে? এই মাইয়া আমার লগে আইও, বেনারসি পরাইয়া আনি। ইফাত শানিত কণ্ঠে বলল, তার আর দরকার নেই, বিয়ে হয়ে গেলে পড়িয়ে দিও। বিয়ার পর বেনারসি পয়রা কি করব? আমি দেখব, এখন চুপ থাকো, বিয়ে করতে দাও। সবেদা বানু চুপ হয়ে গেলেন। কাজী শুরু করলো বিয়ে পড়ানোর। পরপর 3 বার কবুল বলে দম ফেললো পায়রা। ইফাতও কবুল বলে দিল। সঙ্গে সঙ্গে কাবিননামায় সই করতে সকালে সম্মিলিত কণ্ঠে বলে উঠল, আলহামদুলিল্লাহ। ফয়সাল ইসলাম সব দায়িত্ব পালন করে স্ত্রী এবং ছোট কন্যাকে নিয়ে চলে গেলেন। সেখান থেকে পায়রার অন্তরাত্মা কেঁপে উঠল মুহূর্তেই। কপল বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকন্যা। সদ্য জবাইকৃত পশুর মতো ছটপট করতে লাগলো। ডান হাত নিজে বাম হাতটা রাখলো ইফাত। পায়রার মাথা তুলে তাকালো। ইফাত তাকে আশ্বস্ত করে বলে উঠল, আমি আছি তো। তোফাইল মেয়েকে নিয়ে বাড়ি ফিরে গেছেন। নেমাজ মির্জা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, কাল গিয়ে সকল মান অভিমান ভাঙিয়ে দিয়ে আসবেন তোফাইলের। দরকার হলে চেরাগালিকে দিয়ে ভালো একটা ছেলে খুঁজে চেয়ারম্যান কোনার বিয়ের ব্যবস্থা করবেন। ছেলের কর্মকাণ্ড ইসমেতারা কান পর্যন্ত পৌঁছে গেছে। কান্নায় ভেঙে পড়েছেন তিনি, কপাল চাপড়াচ্ছেন আর হাউমা করে কাঁদছেন। কত আশা ছিল পুত্রের বিয়ে নিয়ে, অথচ সব আশাই শেষ। কি করে মুখ দেখাবেন সতীনের সম্মুখে? মাহবুবা বেগম নিচে নেমে এলেন, মুখে ওনার বিজয়ী হাসি। নেমাজ মির্জা ছেলে এবং ছেলের বউকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। তাদেরকে দেখতেই ইসমেতারার উঠে দাঁড়ালেন। এগিয়ে গিয়ে পুত্রের উদ্দেশ্যে বললেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।